ওইটা ভালো মতো কারেক্টলি সলভ করতে পারলে তুমি টপ 100-এ থাকবে, ঠিক আছে? তো রাস্তায় মানুষজন দেখে বলছে, দেখ দেখ এরা কি নিষ্ঠুর, বাবা ছেলে দুইজন মিলে অতটুকু একটা ছোট্ট একটা গাধার পিঠে চড়ছে, এই অবলা প্রাণীটারে কেমনে কষ্ট দিতেছে। বুয়েটে নাকি মেয়েরা পড়ে না, সব মেয়ে কি মেডিকেলে ভর্তি হইতে দেখি। বাংলাদেশের জব সেক্টর কেমন, স্টার্টিং স্যালারি কেমন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের জন্য ছোট্ট করে নিজের পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম নাইমুর রহমান, পড়াশোনা করছি যন্ত্রকৌশলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটাকে তোমরা বুয়েট বলে জেনে থাকো। আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কমিউনিটি পোস্টে লিখেছিলাম যে আমি বুয়েট এফএকিউ নামে একটা ভিডিও বানাতে চাই, যেখানে তোমাদের যত রকম কোয়েশ্চেন থাকবে বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে আমি সেগুলোর আনসার দেবো। বেশ অনেকগুলোই কোয়েশ্চেন এসেছে, আমি এক্সপেক্ট করি নাই যে এতগুলো কোয়েশ্চেন আসবে। ওকে, সো আমরা শুরু করছি একটা একটা করে, কোনো ইন্ট্রোডাক্টরি কথাবার্তা না বাড়িয়ে। আচ্ছা, তো প্রথমে জুনায়েম হাসান টুটুল, তুমি লিখেছো যে আমাদের তো শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে, এখন আমরা কীভাবে পড়াশোনা করব, ফুল বই পড়বো নাকি শর্ট সিলেবাস অনুসারে চালিয়ে যাব? ভাই অনুগ্রহ করে এ বিষয়ে ভিডিওতে কথা বলি। ওকে ফাইন। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে শর্ট সিলেবাস এটা ভালো বুদ্ধি না। ভালো বুদ্ধি না এই কারণে বলছি, তুমি যদি একটু নর্মালি চিন্তা করে দেখো যে সাপোজ তোমাকে ফিজিক্সে ভেক্টর দিয়েছে, ম্যাথে দেয়নি, আলটিমেটলি তোমাকে কিন্তু ভেক্টর পড়তেই হচ্ছে। তোমাকে বলেছে যে ত্রিকোণমিতি সিলেবাসে নাই, বাট ইন্টিগ্রেশন আছে। তুমি ত্রিকোণমিতি না জানলে ইন্টিগ্রেশন কীভাবে করবে, অথবা ফাংশন না জানলে ডিফারেন্সিয়েশন কীভাবে করবে, এটা আমার মাথায় আসে না। আর যদি বুয়েট ভর্তি পরীক্ষার কথা বলি, এখানে মাঝে মধ্যে সিলেবাসের বাইরে থেকেও কোয়েশ্চেন আসে, অথবা সিলেবাসের ভেতর থেকেও এত কঠিন করে কোয়েশ্চেন করা সম্ভব। সো তোমার যদি ওভারঅল পুরো সিলেবাসের উপরে খুব ভালো আইডিয়া না থাকে, তাহলে বুয়েট ভর্তি পরীক্ষায় ভালো করাটা বেশ টাফ। সো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, তোমরা যেহেতু অনেক সময় পাচ্ছ এখনও, তোমাদের যেহেতু বুয়েট অ্যাডমিশন পরীক্ষার জন্য এখনও যথেষ্ট সময় আছে, 2022 সালের যারা আছো আর কি, সো আমার সাজেশন থাকবে তোমরা শর্ট সিলেবাসটা আগে অবশ্যই শেষ করবে, আগে এইচএসসি ভালো করতে হবে, বাট তোমাকে চেষ্টা করতে হবে ওভারঅল পুরো বইটা শেষ করার। ওকে, আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। ভাইয়া, এইচএসসি ক্যান্ডিডেট, আমাদের বুয়েট এক্সাম শর্ট সিলেবাসে হওয়ার পসিবিলিটি কতটুকু? সেম কথা তোমাদের জন্য, যে যদিও অফিসিয়ালি বলে, যদি এখন কিছু বলে নাই, যদিও অফিসিয়ালি কখনো বলে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, বাট ওই টপিকগুলো থেকে অনেক কঠিন কোয়েশ্চেন করা পসিবল। যেমন ওই যেটা বলছিলাম যে সাপোজ তোমাকে ইন্টিগ্রেশন থেকে কোয়েশ্চেন দিল, বাট ওখানে তোমাকে ত্রিকোণমিতি ব্যবহার করতে হবে। যদিও তোমাকে ত্রিকোণমিতি তোমার সিলেবাসে নেই, বাট ইন্টিগ্রেশন তো আছে। বাট তুমি যদি ত্রিকোণমিতি ভালো করে না পড়ে থাকো, এই ফর্মুলাগুলো যদি না জানো, তাহলে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবে না। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল বললাম। সেরকম আরও তুমি প্রবলেম ফেস করতে পারো। সো আমার সাজেশন হচ্ছে, যদি পসিবল হয় পুরো সিলেবাসের প্রিপারেশন নিয়ে যাও। ওকে, সো ভাই, এই এসএসসিতে A+ নাই, স্বপ্ন কি শেষ নাকি এইচএসসি দিয়েও কাজ হবে? কোয়েশ্চেনটা করেছে হচ্ছে মোহাম্মদ তালহা। তুমি লেখো নাই যে তোমার হচ্ছে এইচএসসি ব্যাচ কত, আমি ধরে নিচ্ছি যে 2021-22 কিছু একটা হবে। সো তোমাকে এত টেনশন করতে হবে না ভাইয়া। 2020 সালে যেরকম অটো পাস দিয়েছিল, তাদের কারণে বেশ কিছু কমপ্লিকেশনস তৈরি হয়েছিল। তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ অলরেডি তোমরা দেখেছো যে রিসেন্টলি বিসিএস পরীক্ষা হয়েছে, মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হয়েছে। সো আমার ধারণা যে একটু আগে পরে হলেও তোমাদের পরীক্ষা হবে। আর যদি তোমাদের এইচএসসি পরীক্ষা হয়, বইয়ের আগে যেরকম নিয়ম ছিল যে এইচএসসি পরীক্ষার উপর বেস করে তোমাকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো, সো এক্ষেত্রেও তোমাদের ক্ষেত্রেও তাই হওয়ার কথা। আর যেহেতু 2020 সালে যারা ওরা এইচএসসি পরীক্ষা দিতেই পারে নাই, সো ওই কারণে ওদের এসএসসির মার্ক দেখা হয়েছে। আর নর্মালি তো এসএসসিতে জাস্ট এ গ্রেড থাকলে এবং ইন্টারের রেজাল্ট ভালো থাকলে বুয়েট ভর্তি পরীক্ষায় আর কি অংশগ্রহণ করা যায়। ওটা নিয়ে আমরা আরও ডিটেলস কথাবার্তা বলবো সামনের কোয়েশ্চেনগুলোতে। ওকে, সো এরপরে আব্দুর রহমান ইবনে মুনির লিখেছো যে ভাইয়া, অল অ্যাবাউট বুয়েট নিয়ে একটা ভিডিও বানাও প্লিজ। আচ্ছা ভাই, এটা নিয়ে ভিডিও, হ্যাঁ, এটা নিয়ে একটা ভিডিও বানানো যায়। এই ভিডিওতে বেশ অনেক কিছু কভার হবে, এর বাইরেও এটা নিয়ে একটা ভিডিও বানানোর দরকার। আসলে একদম বুয়েট ভর্তি পরীক্ষার একদম আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত একজন স্টুডেন্টের কলেজ লাইফ বা জাস্ট হচ্ছে তোমার স্কুল শেষ করার পর থেকে অ্যাডমিশন পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানো দরকার, এবং আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এটা নিয়ে একটা আলাদা একটা ভিডিও বানানোর। ওকে, তারপরে সজীব লিখেছ যে ভাইয়া, বুয়েটের র্যাগিং নিয়ে কিছু বলিয়েন। ওকে, এইটা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন। তোমরা আবরার ফাহাদের ঘটনাটা জানো। এর আগ পর্যন্ত বুয়েটে অ্যাকচুয়ালি র্যাগিং ছিল, শুধুমাত্র বুয়েটে না, সারা বাংলাদেশের সব পাবলিক ইভেন অনেক প্রাইভেট ভার্সিটিতেও র্যাগিং ছিল। তো এখন বুয়েটের র্যাগিং নাই, এই কালচারটা অ্যাকচুয়ালি যে ধরে নাও আমাদের ভার্সিটি বা পাবলিক ভার্সিটিগুলোর ফেলিয়ার, আমি তা মনে করি। এটা ওভারঅল অ্যাজ আ নেশন, অ্যাজ আ কমিউনিটি আমাদের ফেলিয়ার।
তো এখন বইয়ের থেকে র্যাগিং বন্ধ হয়েছে, বাট তারপর অনেক ভার্সিটিতে রয়ে গেছে। এবং বইয়ের থেকে র্যাগিং বন্ধ হইতে আমাদের যে এত বড় একটা প্রাইস পে করতে হয়েছে, আমরা আমাদের জীবন দিয়ে আমাদের এই একটা শান্তিপূর্ণ একটা কমিউনিটি যেটা ডিজার্ভ করে, একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় সে শুরু থেকেই ডিজার্ভ করে যে সে তার নিজের স্বাধীনভাবে চলতে পারবে, তার যা করতে ইচ্ছা করে সে করতে পারবে। তাকে ওই কোনো বড় ভাই ডেকে তাকে রুমে নিয়ে গালাগালি করবে বা মারবে, এই ভয় নিয়ে একটা স্টুডেন্টের ঘুমাতে হবে কেন? এটা হচ্ছে আমার আক্ষেপ। তো যাই হোক, এখনকার কথা যদি বলি, এখন বুয়েটে র্যাগিং নাই। ওকে, সো পিয়াস সরকার সে হচ্ছে তোমার কোয়েশ্চেন করেছো যে উদ্ভাস থেকে প্রতি বছর কতজন বুয়েটে চান্স পায়, সিএসসি সাবজেক্ট পেতে হলে পজিশন কতর মধ্যে থাকতে হবে। ওকে, বেশিরভাগ স্টুডেন্টই তো উদ্ভাসেই ভর্তি হয়। ধরুন আমিও উদ্ভাসে ভর্তি হয়েছি, তুমিও হয়তো উদ্ভাসেই ভর্তি হবে। সো বেশিরভাগ স্টুডেন্ট উদ্ভাস থেকেই ভর্তি হয়। ধরুন এভারেজে প্রতি বছর 30 থেকে 35,000 স্টুডেন্ট ভর্তি হয়। তার মধ্যে সাপোজ আমি জানি না 900-950 হয়তো উদ্ভাস থেকেই চান্স পায়। সো তুমি যদি একদিক দিয়ে চিন্তা করো যে সব স্টুডেন্ট কিন্তু উদ্ভাস থেকেই চান্স পায় বেশিরভাগই, বাট আবার যদি চিন্তা করো ওই যে যারা চান্স পেলো 1,000, এর বাইরে কিন্তু আরও 29,000 বা 34,000 স্টুডেন্ট উদ্ভাসে ভর্তি হয়েছিল, তারা কিন্তু চান্স পায়নি। সো কোচিং তো অবভিয়াসলি একটা ম্যাটার করেই, বাট তোমার কিন্তু নিজের প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি নিজে ভালো করে চেষ্টা না করো তাহলে কিন্তু জাস্ট কোচিংয়ে পড়লেই যে তোমার চান্স হয়ে যাবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। ওকে, তারপরে হচ্ছে আমরা আসি যে আমি 2022 ব্যাচ, বুয়েট স্বপ্ন হলে আমার এখন কতটুকু বই শেষ করার প্রয়োজন যদিও শর্ট সিলেবাস দিয়েছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তো আমরা শুরুতেই আনসার করে দিয়েছি। সো এই কোয়েশ্চেনটা করেছিল হচ্ছে জাহিদ জিহাদ। সো আমরা শুরুতে আনসার করে দিয়েছি, সো এটা নিয়ে কথা বলার দরকার নেই আই গেস। এরপরে আব্দুল করিম লিখেছো যে এই লাস্ট মান্থে কীভাবে প্রিপারেশনটা স্ট্রং করা যায়। এখন একদম যদি ছোটো করে বলি, তোমার তো মোটামুটি যেহেতু এতদিন ধরে তোমরা সময় পেয়েছো প্রিপারেশন নেওয়ার, সো মোস্টলি তোমার অনেকটুকু প্রিপারেশন অলরেডি হয়ে গিয়েছে। যদি কোনো কিছু বাকি থাকে ওইটা চট করে শেষ করে ফেলো। আর প্রিপারেশনের অর্ডারের ক্ষেত্রে আমি যেটা অলওয়েজ বলি যে তোমরা তো এতদিন তো বই পড়েছো, তাই না? তো টেক্সট বইয়ের চেয়ে এখন যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার আগে ভার্সিটি কোয়েশ্চেন মানে ইঞ্জিনিয়ারিং যে কোয়েশ্চেন ব্যাংক সেটা আগে শেষ করতে হবে। ওইটা শেষ করার সময় তোমরা দেখবে যে ছোটোখাটো কিছু প্রবলেম তোমরা আটকে গিয়েছো। সো তুমি খেয়াল করবে যে আমি কোন কোন টপিকে আটকে গিয়েছি। সো তোমার কাজ হবে তোমার টেক্সট বই থেকে ওই টপিক রিলেটেড প্রবলেমগুলো আবার সলভ করে আসা। টেক্সট বই আরও যদি তোমার কাছে অন্যান্য বই থাকে, ধরে নাও যে জয়কলির বুয়েট ফিজিক্স বা উদ্ভাসের যেগুলো প্র্যাকটিস বুক দেয় সেগুলো যদি তোমার কাছে থাকে, সেগুলো থেকে তুমি ওই টপিক রিলেটেড কোয়েশ্চেনগুলো সলভ করবে, তারপর আবার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবে। সো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য আমি একটা ব্যাপারে খুব বেশি করে জোর দেবো, সেটা হচ্ছে তোমাকে বুঝে বুঝে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা কয়েকবার শেষ করতে হবে। আর এটা করতে গেলে তোমাকে হয়তো অনেক টপিক, অনেক প্রবলেম অন্যান্য বই থেকেও সলভ করা লাগতে পারে। ঠিক আছে, এটা নিয়ে আসলে এই ভিডিওতে জাস্ট 2-1 মিনিটে বোঝানো সম্ভব না, এটা আরও ডিটেলস কথাবার্তা বলা যায় আসলে। সো আমি ট্রাই করবো যে এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার। ঠিক আছে, ওকে। সো আচ্ছা, তারপরে ফ্রেডরিক গাউস, ও মাই গড, বিজ্ঞানীরা আমার হচ্ছে ইউটিউব পোস্টে কমেন্ট করতেছে। আই ফিল সো গ্রেট। তো এখন এখানে ফ্রেডরিক গাউস আমাদেরকে বলেছে যে বুয়েট অ্যাডমিশনের জন্য কনসেপ্ট বুক কি মাস্ট পড়া লাগবে। 2 বছর আগে হইলে আমি বলতাম যে না, পড়া লাগবে না, বাট এখন উদ্ভাসের কনসেপ্ট বুকে অনেক চেঞ্জেস এসেছে। সো এটা চাইলে তুমি ফলো করতে পারো। যারা হচ্ছে অলরেডি ওই তোমার জয়কলির বুয়েট ফিজিক্স বা বুয়েট যে সিরিজটা আছে ওইটা যদি ফলো করে থাকো, তোমার আলাদা করে কনসেপ্ট বুক না পড়লেও চলবে। তারপর তুমি যদি টাইম পাও পড়তে তো লস নাই। আর আগে যেরকম কনসেপ্ট বুক ছিল অনেক আননেসেসারি জিনিসপত্র ছিল, এখন সেরকম নাই। এখন কনসেপ্ট বুকটা বেশ হেল্পফুল। সো যদি টাইম পাও পড়তে পারো। তারপরে যে মারুফ বলেছো যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটা কতটা ইফেক্ট ফেলে। সবগুলা কথাই আমি বুঝি নাই কি লিখছো, সবগুলা কথাই কি লাগবে ভাই, এরকম কিছু একটা। যাই হোক, তো মেইন কথা যেটা একটু আগে আমরা বললাম যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা কেন ইম্পর্টেন্ট, শুধু জাস্ট বুয়েট ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য বলতেছি না, যে কোনো পরীক্ষারই তোমার একদম বেসিক স্ট্র্যাটেজি কি ওই পরীক্ষায় আগে যে কোয়েশ্চেনগুলো এসেছে ওগুলো একটু দেখতে হবে। তাহলে তুমি আইডিয়া পাবা যে ওইখানে কী প্যাটার্নের কোন কোন টপিক থেকে কীভাবে কোয়েশ্চেনগুলো আসে, রাইট? সো ধরো না, তুমি যদি এইচএসসি পরীক্ষা দাও, তুমি কী করো? টেস্ট পেপার সলভ করো। কেন করো? কারণ এইচএসসি পরীক্ষায় এর আগে কেমন টাইপের কোয়েশ্চেন আসে সেটা তুমি আইডিয়া রাখতে চাও। যখন তুমি এইচএসসি পরীক্ষা দিতে যাবো তখন যাতে তোমার কাছে ওই প্যাটার্ন, ওই সিস্টেম যাতে একদম আনফ্যামিলিয়ার না থাকে। আমরা টেস্ট পেপার সলভ করি ওই কোয়েশ্চেন প্যাটার্নের সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য, রাইট? সেম কথা তোমার অ্যাডমিশন পরীক্ষার জন্য। তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দেবে, যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দাও, তোমাকে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক খুব ভালো করে বুঝে বুঝে একদম পুরাটা কয়েকবার রিভাইজ দিতে হবে। ঠিক আছে, সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে হচ্ছে তোমার সামিয়া ভুইয়া, তুমি লিখেছো যে বুয়েট প্রিলিতে হচ্ছে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করব
ক্যালকুলেশনে হচ্ছে FX991EX ক্যালকুলেটর ইউজ করা যাবে। বুয়েট প্রিলি প্রিপারেশনের জন্য কোন মডেল টেক্সট বুক ফলো করব। ওকে, আচ্ছা টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি বলি, আমার হচ্ছে মানে প্রিলি যেহেতু হচ্ছে তোমার ওখানে এমসিকিউ এক্সাম থাকবে, আমার এমসিকিউ নিয়ে একটা ভিডিও আছে, ওইটা দেখতে পারো। ওখানে আমি এমসিকিউ টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছি, ঘড়ি ধরে ধরে এমসিকিউ সলভ করে তোমার হচ্ছে এফিসিয়েন্সি ওটা তুমি ট্র্যাক করতে পারবা। আর 991EXকে ইউজ করা যাবে, হ্যাঁ ভাই এটা ইউজ করা যাবে। ওই বুয়েট যখন সার্কুলার দেয় ওখানে একটা ক্যালকুলেটরের লিস্ট দেওয়া থাকে, ওর মধ্যে তুমি যদি দেখো এই ক্যালকুলেটর লিস্টটাও আছে, মানে ওই লিস্টে এই ক্যালকুলেটরটাও আছে আর কি। আর এটার জন্য আলাদা কোনো মডেল টেস্ট ফলো করবে কি না আমার মতে দরকার নাই, আলাদা কোনো বই খুব সম্ভবত নাইও বাজারে, যদি না কেউ এই ইন দ্য মেন টাইম বের করে থাকে, বাট আমার মনে হয় না আলাদা করে কোনো বইয়ের দরকার আছে। তোমার যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক আছে ওইটাতেই বেশ কিছু এমসিকিউ আছে, রিটেন আছে, ওই টপিকগুলো যদি তুমি ভালো মতো বোঝো, ভালো মতো যদি সলভ করতে পারো, তুমি এখানেও হেল্প পাবে। যেটা করতে পারো যে কুয়েটে বা চুয়েটে তো আগে এমসিকিউ পরীক্ষা হতো, সেই কোয়েশ্চেনগুলো দেখতে পারো, এবং ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক যেখানে আছে, মানে উদ্ভাস থেকে যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা দেওয়া হয় ওখানে অনেকগুলো এমসিকিউ আছে, চাইলে ওটা খুব ভালো মতো সলভ করতে পারো, এটা বেশ হেল্প করবে বলে আমি আশা করছি। আলাদা করে কোনো মডেল টেস্ট মনে হয় ফলো করা দরকার নেই, যদি পসিবল হয় কোথাও পরীক্ষা দেয় সেটা করতে পারো, আর পরীক্ষা দেওয়াটা অলওয়েজ তোমার প্রিপারেশনটাকে আরও বেশি স্ট্রং করে। ওকে, তারপরে হচ্ছে এখন শাহরিয়ার ইসলাম বলেছে যে ভাই আমার 2টা কোয়েশ্চেন ছিল বুয়েটের প্রিপারেশনের ক্ষেত্রে, কেমিস্ট্রির জন্য কীভাবে পড়া উচিত, আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে 3 মিনিটের মধ্যে 3 আঙ্গুল জায়গার মধ্যে কোয়েশ্চেন সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য কীভাবে প্র্যাকটিস করা উচিত। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন নিয়ে যদি বলি যে কেমিস্ট্রির জন্য প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত, এটার জন্য অ্যাকচুয়ালি আলাদা একটা ভিডিও বানানো দরকার, এটাতে আরও অনেক কথাবার্তা বলা দরকার। জাস্ট যদি ব্রিফলি বলি, তোমার হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষায় মানে অন্যান্য যে সাবজেক্ট ম্যাথ বা ফিজিক্স সেগুলোতে কিন্তু পুরোটাই ম্যাথমেটিক্যাল জিনিসপাতি থাকে, যে তোমাকে পুরোটাই ধরো যে ফিজিক্সে তোমাকে 20টা ম্যাথ করতে হয়, ম্যাথে তোমাকে 20টা ম্যাথ করতে হয়, বাট কেমিস্ট্রিতে কিন্তু তোমাকে 20টাই ম্যাথ করতে হবে না, বরং ম্যাথই থাকে কেমিস্ট্রিতে, ম্যাথই থাকে কম, ধরো 8টা বা 9টা থাকে, বেশিরভাগই থাকে হচ্ছে তোমার বিক্রিয়া বা মুখস্থ টাইপের জিনিসপাতি। সো তোমাকে যেটা করতে হবে যে তুমি যদি জাস্ট ওই গুণগত রসায়ন বা ম্যাথ রিলেটেড ইলেকট্রোকেমিস্ট্রি যে চ্যাপ্টারগুলো আছে, তড়িৎ রসায়ন, এই চ্যাপ্টারে যদি ম্যাথগুলোতে জোর দাও, এইটার প্রিপারেশন নেওয়া অনেক সহজ এবং তাড়াতাড়ি প্রিপারেশন নেওয়া যায়, তোমার কিন্তু এই যে 80 বা 90 মার্ক অলরেডি কভার হয়ে গেল। আর তারপরে তুমি যদি আরেকটু ভালো করতে চাও, তুমি হচ্ছে ধরে নাও কিছু চ্যাপ্টার হচ্ছে অনেক সহজ, যেমন তোমার হচ্ছে ওই প্রথম পত্রে যে গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে ওইখানে কিছু কথাবার্তা বলা হয়েছে, তারপর হচ্ছে তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এখান থেকে যে টপিকগুলো আছে এগুলো বেশ সহজ, অনেক কিছু তোমরা 9-10 অলরেডি পড়ে আসছো, সো এগুলো তোমাদের জন্য আরেকবার রিভাইজ দেওয়া অনেক সহজ, এখান থেকে তুমি বেশ কিছু জিনিস কমন পাবা। আর অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জৈব যৌগ, এখান থেকে মোটামুটি বরাবরই 4টা-5টা করে কোয়েশ্চেন আসে। সো যদি তুমি জৈব যৌগে উইক হয়ে থাকো, এখানে একটু চাইলে নজর দিতে পারো, কারণ যেহেতু এখান থেকে 4টা-5টা করে কোয়েশ্চেন প্রতি বছরই আসে কম বেশি, সো এই চ্যাপ্টারটা তুমি যদি বাদ দিয়ে যাও, তুমি হচ্ছে অলরেডি 40-50 মার্ক কিন্তু পিছায় গেলা। আর এটার জন্য যে তোমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, অনেক বস হইতে হবে, এমন কিন্তু কোনো কথা নাই। তুমি হচ্ছে বেশ কিছু বই টই পাওয়া যায়, দেখবা যে তোমার ওই জৈব যৌগের নাম বিক্রিয়াগুলো সব কিছু একসাথে দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার জৈব যৌগ কোনটা থেকে কোনটা তৈরি করা হয়, বিভিন্ন রকম উৎপাদন প্রক্রিয়া, এগুলো কিন্তু খুব ইজিলি পাওয়া যায়। এগুলোর জন্য তোমাকে আলাদা বইপত্র কিনতে হবে বা কোর্স করতে হবে এমন কোনো কথা নাই, তুমি জাস্ট ইন্টারনেটে সার্চ করলে 10 মিনিটসগুলো দেখবে যে অনেক নোট টোট পাওয়া যায়, ওইখানে যদি গিয়ে একটু সার্চ করা দেখবে যে অনেক ভাই আপুরা, সিনিয়র ভাই আপুরা অনেক সুন্দর সুন্দর করে নোট লিখে রাখছে, সবগুলো দরকারি বিক্রিয়াগুলো একসাথে লেখা আছে। তোমার ওই যে জয়কলির যে বুয়েট কেমিস্ট্রি বইটা আছে ওইখানে দেখবে সবগুলো বিক্রিয়া একসাথে সুন্দর করে লেখা আছে, ওই বিক্রিয়াগুলোই যদি জাস্ট একটু বুঝে বুঝে মেকানিজম বুঝে বুঝে যদি জাস্ট একটু মুখস্থ করে ফেলতে পারো, তাইলে দেখবা যে অনেক বেশি হেল্প হচ্ছে। আর ম্যাথ আর ফিজিক্সের সাথে কেমিস্ট্রি একটু ডিফারেন্স হচ্ছে, ফিজিক্স আর ম্যাথে তুমি সব কিছুই মানে বুঝে বুঝে একটা মানে সব কিছু একটা লজিকের উপর বেস করে তুমি অ্যাপ্লাই করতে পারবো, বাট কেমিস্ট্রির ব্যাপারটা কিন্তু পুরোটা এরকম না, এখানে তোমাকে অনেক কিছু না চাইলেও মুখস্থ করতে হবে, ঠিক আছে। কেমিস্ট্রির ব্যাপারটা এরকম, তুমি যদি সব কিছু এখন বুঝতে চাও ওইটা তোমার মাথায় কুলাবে না, ঠিক আছে। কেমিস্ট্রি আমরা যখন বলি না যে পদার্থ বিজ্ঞান, তারপর হচ্ছে তোমার জীববিজ্ঞান এরকম বলি, বাট আমরা কিন্তু কখনোই বলি না রসায়ন বিজ্ঞান, কারণ রসায়ন কিন্তু একদম পুরোপুরি বিজ্ঞান বলি না আমরা, কারণ এখানে সব কিছু এখনো প্রুফ না, সব বেশিরভাগ জিনিস হচ্ছে এক্সপেরিমেন্টাল। এখন একটা জিনিস তুমি এটা জানছো, কিছুদিন পরে গিয়ে জানবা হচ্ছে অন্যরকম। তুমি ধরে নাও যে একসময় পড়েছো ডাল্টন বলেছে যে পরমাণু অবিভাজ্য, বাট তুমি এখন এসে দেখছো যে না, পরমাণুকেও ভাগ করা যায়, ইলেকট্রন প্রোটন নিউট্রনে ভাগ করা যায়, আবার কিছুদিন পরে জানবো যে এদেরকেও আবার ভাগ করা যায়, ঠিক আছে। সো কেমিস্ট্রির ব্যাপারটা এরকম, তুমি আপাতত যতটুকু বুঝে বুঝে পড়তে পারো, মেকানিজম সহ রিয়াকশনগুলো মুখস্থ করতে পারো, ওইটা দেখবে আলটিমেটলি তোমাকে হেল্প করবে। সো আর কেমিস্ট্রি নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে আরও আমি একদম ডিটেলসে কথাবার্তা বলবো, তোমাকে কোন কোন চ্যাপ্টারগুলোর উপর বেশি ফোকাস করা উচিত, কোন কোয়েশ্চেনটা কীভাবে অ্যাপ্রোচ করা উচিত। ওকে,
সো আচ্ছা আচ্ছা, তোমার সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন ছিল 3 মিনিটে 3 আঙ্গুল জায়গার মধ্যে কীভাবে কোয়েশ্চেন আনসার করবা, সেটার তুমি ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য কী করতে হবে সেটা জানতে চেয়েছো। 3 মিনিট সময় পাবে এটা সঠিক, বাট 3 আঙ্গুল জায়গা পাবে এটা না, আরেকটু বেশি জায়গা পাবে অ্যাকচুয়ালি। তোমার বুয়েটের খাতায় যেটা থাকে যে একটা করে কোয়েশ্চেনে তোমার হচ্ছে প্রত্যেকটা পেজে 2টা করে কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেন বাংলা এবং ইংরেজিতে লেখা থাকে এবং মাঝখানে যথেষ্ট জায়গা থাকে যেখানে কোয়েশ্চেন আনসারটা করা যায়। এখন তোমার যদি মানে কিছু কিছু প্রবলেম থাকবে যেগুলো হচ্ছে অনেক বেশি ডিফিকাল্ট, তুমি যদি আগে থেকে না জানো ওটা কীভাবে করতে হয়, কিছু স্পেশাল টেকনিকে করতে হবে, তাহলে তুমি হয়তো সলভ করতে পারবে না। বাট ওভারঅল এবারে যে 40টার মতো প্রবলেম, মানে তোমার যদি প্রিপারেশন ভালো হয় 40টার মতো প্রবলেম পাবে, যেটা তুমি মোটামুটি এক চেষ্টায় করে ফেলতে পারবে, ঠিক আছে? যথেষ্ট যতটুকু জায়গা আছে অতটুকু জায়গাতেই করে ফেলতে পারবে। আর যদি তোমার হাতের লেখা অনেক বড় হয় তাহলে একটু চেষ্টা করে ছোটো ছোটো করে হাতের লেখা অভ্যাস করতে পারো। আবার আমরা যেটা করতাম যে আমরা মাঝখানে কীরকম গ্রিড লাইন দিয়ে দিয়ে যে কয়েকটা কলাম করে করে লিখতাম যাতে বেশি জায়গা দিয়ে লেখা যায়, ঠিক আছে? সো সেটা করতে পারো। আর জায়গা নিয়ে মনে হয় কোনো টেনশন নাই, সময় নিয়ে একটু যেটা করতে হবে তোমাকে বেশি বেশি প্রবলেম সলভ করতে পারতে হবে, ঠিক আছে? আর আরেকটা যেটা করবা যে প্র্যাকটিস করার সময় জাস্ট ক্যালকুলেটরের হাতে নিয়ে যদি তুমি অনেক দূর ক্যালকুলেশন করতে পারো, এই জিনিসটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর প্রত্যেকটা প্রবলেমেরই দেখবা যে একটা লং সলিউশন থাকে আর একটা এলিগেন্ট একটা শর্ট সলিউশন থাকে। তুমি যখন বেশি বেশি প্রবলেম সলভ করবা তখন তুমি দেখবে যে তুমি এলিগেন্ট যে মানে শর্ট যে সলিউশনগুলো আছে সেগুলো তুমি সলভ মানে ওই ওয়েতে তুমি সলভ করতে পারতেছো, ঠিক আছে? সো এর জন্য অনেক বেশি প্র্যাকটিস লাগবে এবং প্রপার গাইডেন্স লাগবে, ঠিক আছে? তুমি যে টিচারের কাছে পড়ছো বা যেখানে পড়ছো সেখানে যদি তোমাকে এই মেথডগুলো ওইভাবে যদি গুরুত্ব দিয়ে না শেখানো হয় তাহলে হয়তো তুমি তোমার কাছে হয়তো জিনিসগুলো ফ্যামিলিয়ার থাকবে না, ঠিক আছে? প্রপার গাইডেন্সটা ইম্পর্টেন্ট এবং তোমার প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। ওকে, তারপর আলম এম লিখেছো যে শুড উই প্রায়োরিটাইজ আওয়ার ফেভারিট সাবজেক্ট ওভার আওয়ার ফেভারিট ইউনিভার্সিটি আর ফেভারিট ইউনিভার্সিটি ওভার দ্য ফেভারিট সাবজেক্ট। ওকে, আমি আগে তুমি যদি আমাকে এই কোয়েশ্চেনটা আরও 2-3 বছর আগে করতাম আমি বলতাম যে তোমাকে ফেভারিট ভার্সিটি প্রায়োরিটাইজ করা উচিত, যদিও কোয়েশ্চেনটা একটু সাবজেক্টিভ, এক একজনের জন্য এটা এক এক রকম হতে পারে। বাট আমি আগে মোটামুটি সবাইকে সাজেস্ট করতাম যে তুমি যদি বুয়েটে তোমার মেরিট পজিশন ধরনের অনেক পেছনেও থাকে, তারপর আর যদি ধরো কুয়েটে যদি অনেক শুরুর দিকেও থাকে, তারপর তোমার কুয়েটে সিএসসি না নিয়ে ধরো যে বুয়েটে ইউআরপি বা এরকম কোনো একটা সাবজেক্ট পড়া উচিত। বাট আমি এখন সেটা বলি না, কারণ হচ্ছে তোমার যদি নিজের প্যাশন কোনো একটা সাবজেক্টে থাকে তোমার সেইটাই ফলো করা উচিত। যদি তুমি বুয়েটে পড়ো বা ধরো তোমার যে ফেভারিট ভার্সিটি সেখানে যদি পড়ো কিছু বেনিফিট হয়তো তুমি পাবে, যেমন ধরো ঢাকায় থাকার কিছু বেনিফিট আছে, যেমন ঢাকায় লাইফস্টাইল একটু বেটার, ঢাকায় তোমার ইনকাম অপরচুনিটি একটু বেটার। ধরো বুয়েটের একটা ছেলে ইজিলি হয়তো মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারে, বাট রুয়েটে যে ছেলেটা পড়ে হয়তো রাজশাহীতে থাকে তার জন্য 20-30 হাজার টাকা ইনকাম করা অনেক বেশি ডিফিকাল্ট। আমার নিজের ফ্রেন্ডদের অভিজ্ঞতা থেকে আমি জিনিসটা বলছি। সো এইটাও একটু তুমি মাথায় রাখবা যে তুমি যদি ঢাকার বাইরে অন্য কোথাও পড়ো তাহলে এই প্রবলেমটা থাকবে। এবং আমার মতে তোমার অলওয়েজ কী করা উচিত, নিজের সাবজেক্টটাকে প্রায়োরিটাইজ করা উচিত। আমি অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা হয়তো বুয়েটে অনেক পেছনের দিকে ছিল, আমি ওদেরকে বলতাম যে তুই কুয়েটে ভর্তি না হয় তুই বুয়েটে ভর্তি হ, বুয়েট তো একটা অন্যরকম ব্যাপার স্যাপার। তখন তো ছোটো ছিলাম, তখন এইভাবে চিন্তা করতাম। বাট এখন দেখছি হয়তো কুয়েটে সিএসসিতে পড়ে এখন অনেক বড় ডেভেলপার হয়ে যাচ্ছে বা অনেক প্রজেক্টের কাজকর্ম করছে, একদম হুলস্থুল ব্যাপার স্যাপার। সো তোমার যে সাবজেক্ট ভালো লাগবে তোমার উচিত ওই সাবজেক্টে ফলো করা, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করা যায় চাইলে, সেটা হচ্ছে যে তোমার ওই ভার্সিটি ওয়াইজ একটা কমিউনিটি তৈরি হয়। যেমন ধরে নাও যে বুয়েটের ক্ষেত্রে কমিউনিটির একটু স্ট্রং, তুমি যদি এখানে বিদেশে পড়তে যাইতে চাও তাইলে তোমাকে বুয়েটের যে অ্যালামনাই আছে তারা অনেক বেশি হেল্প করে। এই জিনিসগুলো অবশ্য অন্যান্য ভার্সিটির জন্যও এখন সত্যি, তাদের এখন স্ট্রং অ্যালামনাই কমিউনিটি তৈরি হয়েছে। বাট ধরে নাও যে ব্যাপারটা যেটা থাকে যে এটা তো গেল পাবলিক টু পাবলিক কম্প্যারিজন, তারপর তুমি যদি ধরে নাও যে পাবলিক টু প্রাইভেট কম্প্যারিজনে যদি চাও, বাংলাদেশে যেগুলো টপ প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোর মোটামুটি অ্যালামনাই কমিউনিটি বেশ স্ট্রং। বাট তুমি যদি চিন্তা করো না তোমার সিএসসি খুবই ভালো লাগে, তুমি হচ্ছে ঢাকার কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে হয়তো পড়াশোনার মান অত ভালো না, সেখানে তুমি ভর্তি হয়ে গেলে কারণ তোমার সিএসসি ভালো লাগে। সো তুমি এখানে ভর্তি হওয়ার সময় তুমি জাস্ট একটু মানে কিছু ব্যাকগ্রাউন্ড চেক করে নিবা যে ওখানে পড়াশোনার মান কেমন, ওখানে অ্যালামনাই কমিউনিটি কতটা স্ট্রং। কারণ তোমাকে তো আলটিমেটলি একসময় পাস করে গিয়ে কিছু করতে হবে, তাই না? তোমাকে ধরুন দেশের বাইরে তোমার ওই পোস্ট গ্রাজুয়েশন করতে যাইতে হবে বা বাংলাদেশে যদি তুমি কোনো জব ল্যান্ড করতে চাও তখন তোমাকে এই অ্যালামনাইরা বেশ হেল্প করবে, ঠিক আছে? সো ওই জিনিসটা তুমি একটু চেক করে নিবা যে তোমার এই যে পয়েন্টগুলো বললাম যে ইনকাম সোর্স, তারপর হচ্ছে তোমার ফিউচার জব অপরচুনিটি, এই জিনিসগুলো একটু ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর তুমি চুজ করবে যে তোমাকে কোন ভার্সিটি চয়েস করা উচিত। তোমার ফেভারিট সাবজেক্ট যে ভার্সিটি অফার করছে সেটা, নাকি যে ভার্সিটি তোমাকে ওই আগের বেনিফিটগুলো দিচ্ছে। আচ্ছা, নিঝুম হাবিব লিখেছো যে ভাই আমি যদি বি ইউনিটের ফর্ম ফিল আপ করি বাট অনলি ইঞ্জিনিয়ারিংয়ের এক্সাম দেই অ্যান্ড আর্কিটেকচারে না দেই তাহলে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, যারা ব্যাপারটা বোঝো নাই, ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার বুয়েটে
দুইটা ইউনিট থাকে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউআরপি ইউনিট, প্ল্যানিং ইউনিট সেটা আর একটা থাকে হচ্ছে আর্কিটেকচার। যারা এ ইউনিটে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে জাস্ট 600 মার্কের একটা রিটেন পরীক্ষা দিতে হয়, আর যারা বি ইউনিটে পরীক্ষা দিবা আর্কিটেকচার তাদেরকে ওই 600 মার্কের রিটেন পরীক্ষা তো দিতে হয়ই, এক্সট্রা করে একটা ড্রয়িং পরীক্ষা দিতে হয়, ঠিক আছে? তো এখন কেউ যদি ডিসাইড করো যে না আমি বি ইউনিটে ফর্ম তুলছি বাট আমি ড্রয়িং পরীক্ষাটা দিব না, তাহলে কোনো প্রবলেম নাই। তারপর তুমি যদি ওই 600 মার্কের পরীক্ষা যদি খুব ভালো করতে পারো, তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়তে পারবা বাট তুমি আর্কিটেকচার পড়তে পারবা না, ঠিক আছে? সো তোমার কোনো প্রবলেম নেই, তুমি জাস্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বা ইউনিটের পরীক্ষা দিতে পারো। ওকে, আচ্ছা, তারপরে অ্যালেক্স এমিলি বলেছো যে ভাইয়া বুয়েট এক্সাম হলের স্ট্র্যাটেজিটা একটু বইলেন। আচ্ছা, এটা খুবই দারুণ একটা প্রশ্ন। এখানে বেশিরভাগটা হচ্ছে মাইন্ড গেম, ঠিক আছে? আমার চ্যানেলে একটা ভিডিও আছে, দেখো, ওখানে আমি বলেছি যে পড়াশোনা নিয়ে মিথ্যা কথা। ওখানে আমি একটা তোমার এক সিনিয়র ভাইয়ের গল্প বলেছিলাম যে উনি কীভাবে একটু চালাকি করে তার ক্লাসের বাকি যারা পরীক্ষা দিয়েছিল বইটা তাদের কীভাবে মনোবল ভেঙে দিয়েছিলেন, ঠিক আছে? সো এখানে তোমাকে যেটা করতে হবে, তোমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? একদমই প্যানিক করা চলবে না, টেনশন করা চলবে না। তুমি জাস্ট চিন্তা করবা তোমার আর হারানোর কি আছে, হয় তুমি বইয়ের চান্স পাবা নয় পাবা না, ঠিক আছে? সো এর বাইরে আর কি হইতে পারে? তোমাকে তো যদি চান্স না পাও কেউ তো তোমাকে এসে মেরে ফেলবে না, রাইট? সো এটা নিয়ে খুব বেশি টেনশন করবা না। তোমাকে ওই 3 ঘন্টা তুমি যদি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারো, একদম পুরো রিল্যাক্স মুডে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? তাইলে দেখবে যে তুমি অনেক বেশি ভালো করতেছো। আমি হচ্ছে তোমার এর আগে ওই রোড টু বুয়েট নামে একটা ভিডিও আছে, ওখানে আমি কথাবার্তা বলছিলাম যে বুয়েটে যখন আমি পরীক্ষা দিচ্ছি আমি কাইন্ড অফ একটা আন্ডার প্রেশারে ছিলাম। সো আমি আনসার করছিলাম অনেকগুলো, বাট আমার 7-8টা কোয়েশ্চেন যে আমি সিলি ভুল করছিলাম। বাট তারপরে যখন আমি রুয়েটে পরীক্ষা দিতে গেলাম, আমি কিন্তু 4-5 দিন পড়ি নাই, বাট আমি ওই পরীক্ষাটা খুবই রিল্যাক্সে দিয়েছিলাম, কারণ ইন দ্য মিন টাইম আমি ঢাকা ভার্সিটির রেজাল্ট পেয়ে গেছিলাম। সো রুয়েটের পরীক্ষাটা আমি একদম চিল মুডে দিয়েছিলাম এবং ওইটার হচ্ছে তোমার মেড পজিশন সবচেয়ে ভালো ছিল। সো ইম্পর্টেন্ট পয়েন্ট এইটাই, তোমার প্রিপারেশন এটা তো ম্যাটার করে, বাট পরীক্ষার হলে যখন তুমি ঢুকবা তখন তুমি সব কিছু ভুলে যায়, খালি একটা জিনিস মাথায় রাখবা, আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, কোনো টেনশন করা যাবে না, কারণ এখানে হারানোর কিছু নেই, শুধু পাওয়ার আছে। তুমি যদি ওই সময় একটু মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দিতে পারো, তাহলে কিন্তু তোমার জাস্ট তুমি বইটা হয়তো কোনো একটা তোমার ফেভারিট সাবজেক্টে চলে আসতে পারবে, ঠিক আছে? তো জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা। আর আরও ছোটো দুই একটা পয়েন্ট অ্যাড করা যায়, সেটা হচ্ছে যে তুমি যখন আনসার করবা তখন একটু টাইমের দিকে খেয়াল রাখবা, এবং যখন খাতা দেবে শুরুতেই সবগুলো কোয়েশ্চেন একবার করে একটু দেখে নেবে সবগুলো কোয়েশ্চেন ঠিকঠাক আছে কিনা। ওই সময় একটু কোয়েশ্চেনগুলা তোমার হচ্ছে কোনটা কী বলতেছে, কী কোন কোয়েশ্চেনে কী ভ্যালু দেওয়া আছে, অনেক সময় যে ব্যাসার্ধ এগুলো নিয়ে ছেলেপেলে গোলায় ফেলে, এগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু খেয়াল করবা, যে কোয়েশ্চেনগুলো আনসার করার আগে একটুখানি খেয়াল করবা। আর যেই কোয়েশ্চেনগুলো একটু বেশি কঠিন মনে হবে ওইগুলো তুমি তখন আনসার করার দরকার নেই, জাস্ট ছেড়ে দিয়ে যেগুলো পারো ইজি কোয়েশ্চেন ওগুলো তাড়াতাড়ি করে আনসার করে চলে যাও, ঠিক আছে? অনেকে যেটা করে যে প্রায়োরিটাইজ করে যে আমি তো ফিজিক্সের বস, আমি আগে ফিজিক্স আনসার করি বা আগে ম্যাথ আনসার করি। অলওয়েজ যেটা নাও হইতে পারে, ওই বছর হয়তো একটু ফিজিক্সের কোয়েশ্চেন কঠিন হলো, তোমাকে অলওয়েজ চেষ্টা করতে হবে যেগুলো ইজি ওইগুলো আগে আনসার করা। তুমি পরে আবার ধরে নাও যে একবার করে সবগুলো দেখে এসে পরে ধরে নাও যে প্রথমবার ট্রায়াল দিয়ে তুমি 30টা পারবা, ঠিক আছে? তারপরে বার ট্রায়াল দিয়ে আরও 5টা পারবা, তারপরে বার হয়তো আরও 2টা পারবা, ঠিক আছে? সো এইভাবে তোমাকে আগাইতে হবে, ঠিক আছে? এখন তুমি যদি শুরু করো যে না আমি প্রথমে একটা প্রশ্ন পাইছি, এটা আমি সলভ করেই ছাড়বো, আমি অনেক মেধাবী, এটা যদি আমি সলভ না করে আমার তো মানিজ্য থাকবে না, তাহলে কিন্তু তুমি পিছায় পড়বা। আমি একটা কথা অলওয়েজ বলি, সেটা হচ্ছে তুমি ভর্তি পরীক্ষায় চান্স পাবা এটা ডিপেন্ড করে না যে কয়টা কোয়েশ্চেন তুমি আনসার করলা, এটা ডিপেন্ড করে যে তুমি কয়টা কোয়েশ্চেন ছাড়তে পারছো তার উপর, ঠিক আছে? তুমি যত তাড়াতাড়ি যত সময় নষ্ট না করে কঠিন কোয়েশ্চেনগুলো ছেড়ে দিতে পারবা, তোমার কিন্তু বইটা চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে, ঠিক আছে? কারণ তুমি কঠিন কোয়েশ্চেনগুলোতে পরে কিন্তু আবার ব্যাক করতে পারবে, রাইট? সো তুমি যদি ওই কঠিন কোয়েশ্চেনের পিছনে টাইম নষ্ট করে ইজি কোয়েশ্চেনগুলো ছেড়ে দাও, ওটা কিন্তু তোমার অন্যান্য স্টুডেন্টরাও পারবে, ঠিক আছে? তখন কিন্তু তুমি পিছিয়ে পড়বে। সো একটু মাথায় রাখতে হবে, টাইমটা একটু মাথায় রাখতে হবে যে তোমার 3 ঘন্টা পরীক্ষা, তো প্রত্যেকটা কোয়েশ্চেনে তুমি 3 মিনিট করে টাইম পাবে। সো চেষ্টা করবো যে কোনো একটা কোয়েশ্চেনে যদি বেশি টাইম লাগে তো ওই কোয়েশ্চেনটা আনসার না করে পরের কোয়েশ্চেনে যাতে ইমিডিয়েটলি চলে যাও, ঠিক আছে? সো ওখানে টাইম নষ্ট করা যাবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আর মাথা ঠান্ডা রাখতে হবে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। রিচি ইসলাম বলেছে ভাইয়া 2021 ব্যাচ নিয়ে কিছু বলেন, কীভাবে কী করবো, আর আমাদের টাইমে কি, আচ্ছা আমাদের টাইমে কি সার্কুলারে এসএসসি পয়েন্ট যাবে কি না? আচ্ছা, তোমাদের এইচএসসি 21 ব্যাচের জন্য আলাদা একটা ভিডিও দরকার, এখানে এই ছোটো ভিডিওতে সব কিছু এক্সপ্লেন করা আসলে সম্ভব না। আর তোমাদের যদি সার্কুলার নিয়ে বলি, এসএসসিতে আগে যেরকম চাইতো, তোমাদের যদি এইচএসসি পরীক্ষা হয় এবং মোস্ট লাইকলি হবে, তখন তোমাদের জাস্ট এসএসসিতে 4.0 মানে এ গ্রেড যেটা আগে চাইতো এরকম চাবে, বেসিক্যালি তোমাদের এইচএসসি রেজাল্ট দেখাবে। সো ওইটা নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, এবার তাহমিদ ইকবাল কোয়েশ্চেন করেছে যে বুয়েটে কয়টা আনসার করলে চান্স পাওয়া যায়, বুয়েটে পার্শিয়াল মার্ক পাওয়া যায় কি না, বুয়েটের খাতায় স্পেস কেমন? আচ্ছা, বুয়েটের খাতায় স্পেস কেমন এটা তো বলছি যে একটা পেজে 2টা করে কোয়েশ্চেন থাকে, কেমিস্ট্রিতে অনেক সময় হয়তো 3টা থাকতে পারে, বাট ফিজিক্স বা ম্যাথে মানে বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে এক পেজে 2টা করে কোয়েশ্চেন থাকে, এবং বাংলা এবং ইংরেজিতে কোয়েশ্চেনগুলো লেখা থাকে। আর পার্শিয়াল মার্ক পাওয়া যায় কিনা এটা আসলে কেউ জানে না, টিচাররা ওইভাবে বলে না।
আর বুয়েটে কয়টা আনসার করলে চান্স পাওয়া যায় এইটাও অ্যাকচুয়ালি এক্স্যাক্ট নাম্বারটা বলা পসিবল না, কারণ ধরে নাও তুমি ঢাকা ভার্সিটি যখন পরীক্ষা দিবা তখন হয়তো তোমাকে বলতেছে যে তুমি 200-র মধ্যে সাপোজ 140 পাইছো, ঠিক আছে, বাট তোমাকে বইটা বলবে না কখনো যে তুমি 600-র মধ্যে এত পেয়ে চান্স পাইছো। সো এটা বলা আসলে কখনোই পসিবল না। বাট আমরা একটু আইডিয়া করি, ধরে নাও যে আমাদের সময় যে ফার্স্ট হয়েছিল তাকে আমরা জিজ্ঞেস করি দোস্ত তুই কয়টা আনসার করছি, ও যদি বলে যে 54টা আনসার করছি বা 55টা বা 56টা আনসার করছি, তখন আমরা বুঝে যাই যে আচ্ছা 560 হলে চান্স হয়। তারপর যে ছেলেটা ধরুন মেরিট পজিশন একদম লাস্টের দিকে, আমরা তাকে জিজ্ঞেস করি দোস্ত তুই কয়টা আনসার করছিস, ও যদি বলে যে দোস্ত আমি 35টা আনসার করছি, তখন আমরা বুঝি যে আচ্ছা 35টা আনসার করলে বা 350-র মতো মার্ক পাইলে তাইলে চান্স পাওয়া যায়। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তুমি কতগুলো আনসার করছো সেটা তো ইম্পর্টেন্ট, বাট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলো কারেক্টলি আনসার করছো। আমরা এভারেজে, মানে এটা নাম্বারটা তো এক্স্যাক্টলি বলা সম্ভব না, আমরা এভারেজে বলি যে বইটা 35টা থেকে 40টা কোয়েশ্চেন আনসার করলে চান্স হবে, এটা শিওর। এর পরে তুমি যতগুলো বেশি আনসার করবে তোমার মেরিট পজিশন তত উপরের দিকে আগাইতে থাকবে, ঠিক আছে। সো তোমাকে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 35টা কোয়েশ্চেন একদম কারেক্টলি আনসার করার। আর এই নাম্বারটা কিন্তু ভ্যারি করতে পারে, কারণ কোনো একবার কোয়েশ্চেন ইজি হইলো, এবার ধরে নাও যে 38টা পেয়েও, মানে 38টা কোয়েশ্চেন ইজিলি তুমি হচ্ছে একদম কারেক্টলি আনসার করেও চান্স পাচ্ছ না, কোনো একবার কোয়েশ্চেন অনেক কঠিন হয়েছে, এবার ধরে নাও যে 32টা কোয়েশ্চেন আনসার করেই ধরে নাও চান্স পেয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের কোয়েশ্চেনে যাই যে ভাইয়া প্লিজ ডিইউ নিয়ে একটা ভিডিও করেন। হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ ভেরি সুন। আচ্ছা, তো তারপরের কোয়েশ্চেনে আব্দুল আলিবুল আজিম লিখেছো যে বাংলাদেশের জব সেক্টর কেমন, স্টার্টিং স্যালারি কেমন, এটা প্লিজ বলেন। হ্যাঁ, আমিও বগুড়া। ওকে, তুমি বগুড়া, নাইস। আচ্ছা, তো এখানে এটা আমি একটু হাসছি, আসলে কোয়েশ্চেনটা সিলি কোয়েশ্চেন না, কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাট আমাদের ওই ভার্সিটির ভাইদেরকেও, মানে সিনিয়র ভাইদেরকেও যখন আমরা সেম কোয়েশ্চেনটা করতাম তখন তারা বলতেন যে তুই এটা 4th ইয়ারের ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। তো 4th ইয়ারের ভাইদেরকে গিয়ে জিজ্ঞেস করলে তারা বলতো যে জব সেক্টর নিয়ে তুমি যতটা কনসার্ন আমরাও ততটা কনসার্ন না। আমি যখন এখন 4th ইয়ারে আছি আমিও জব সেক্টর নিয়ে ততটা কনসার্ন না যতটা তোমরা এখন চান্স পাওয়ার আগে কনসার্ন। এখন জিনিসটা হাস্যকর না, জিনিসটা লেজিট, বাট এখন ব্যাপারটা হচ্ছে এইটা যে তুমি যদি বুয়েটে পড়ো তাহলে তোমাকে আসলে, এবং যদি মানে পড়ো বলতে জাস্ট ভর্তি হয়ে থাকা না, তুমি যদি অ্যাকচুয়ালি ভালো করে পড়াশোনা করো তোমাকে জব নিয়ে তেমন টেনশন করতে হবে না, তোমার কাছে অনেকগুলো অপরচুনিটি থাকবে। তুমি ধরে নাও যদি অনেক ভালো করে 4 বছর অনেক ভালো করে পড়াশোনা করছো, ডিপার্টমেন্টে একদম টপ 3-তে ছিলা, তুমি চাইলে বুয়েটের টিচার হইতে পারবা, বা অন্যান্য পাবলিক ভার্সিটির বা প্রাইভেট ভার্সিটিরও চাইলে টিচার হইতে পারবা। এটা একটা ওয়ে। তুমি যদি ফ্যাকাল্টিতে জয়েন করতে চাও তোমাকে রেজাল্ট অনেক ভালো রাখতে হবে। কারণ তুমি চিন্তা করলে না আমার টিচার হওয়ার ইচ্ছা নাই, আমি হচ্ছে আমার ওই ধরুন আমি মেকানিক্যালে পড়ি, আমি মেকানিক্যাল রিলেটেড জব করতে চাই না, তো তুমি যেটা করবা যে তুমি রেজাল্ট ভালো রাখবা, কিছু মেকানিক্যাল রিলেটেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবা, তুমি একটু রিসার্চ পেপার হ্যান ত্যান এগুলো একটু রেডি রাখবা, তুমি হয়তো বিদেশে পিএইচডি করতে যাবা, রিসার্চার হবে, রাইট। সো এটা একটা ওয়ে আছে। আর তুমি যদি চাইলে না আমি ফিল্ড সুইচ করবো, ধরুন আমি মেকানিক্যালে পড়তেছি, আমার মেকানিক্যাল ভালো লাগলো না, আমার সিএসসি ভালো লাগলো, আমি ডেভেলপার হইতে চাই, অ্যাপ ডেভেলপার হইতে চাই, বা মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চাই, তুমি চাইলে সেটাও সুইচ করতে পারো, সেই অপশনও তোমার কাছে আছে। তুমি চাইলে না আমি এগুলো কোনো কিছুই করবো না, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না, আমি হচ্ছে এমবিএ দিয়ে আমি হচ্ছে কর্পোরেট সেক্টরে জয়েন করবো, অথবা আমি ব্যাংক জব করবো, ঠিক আছে, সেটাও তুমি চাইলে করতে পারো। তুমি আবার চিন্তা করতে পারো না আমি হচ্ছে বিসিএস দিব, ঠিক আছে, সো তুমি হচ্ছে বিসিএস দিয়েও ধরে নাও যে সরকারি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারও হইতে পারো। সো তোমার কাছে সবগুলো অপশনই আছে, ঠিক আছে। আর বাংলাদেশের জব সেক্টরের কথা যদি বলি, মোটামুটি সিভিল আর ট্রিপলির জব এখানে বেশি আছে, অন্যান্য জব একটু কম। বাট তুমি চাই যদি বিদেশে যাও ওখানে গিয়ে ভালো অপরচুনিটি আছে, এবং যেটা বললাম তুমি যদি অ্যাকচুয়ালি বইটা 4 বছর ভালো করে পড়াশোনা করে রেজাল্ট ভালো রেখে বা সব কিছু যদি ঠিকঠাক মতো চালায় যেতে পারো, এবং এটা খুব একটা সহজও না খুব একটা ডিফিকাল্টও না, মানে মোটামুটি রেগুলার এফোর্ট দিলে এটা অ্যাচিভেবল, তাহলে তোমার জব নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর বাংলাদেশে যদি স্টার্টিং স্যালারি নিয়ে বলি, আমার আসলে অন্যান্য ডিপার্টমেন্টগুলোর ব্যাপারে আইডিয়া কম, বাট মেকানিক্যাল ধরনের যদি ডিপেন্ড করে যে তুমি কী টাইপের জব পাইতেছো, পাওয়ার প্ল্যান্ট বা এই টাইপের জবে একটু স্যালারি বেশি, ওইখানে ধরে নাও যে 80,000 পর্যন্ত পার মান্থ এরকম শুনেছি, বাট কমও আছে, সব জায়গায় এত ভালো না। সো ওইটা নিয়ে টেনশন নাই, বাট তুমি যদি দেশের বাইরে যাও এবং যদি ওখানে গিয়ে মাস্টার্স বা পিএইচডি শেষ করতে পারো তাহলে অনেক হাই পেইড জব সুযোগ আছে আর কি। সো ওইটা নিয়ে টেনশন নাই। বইটা যদি ভর্তি হইতে চাও তোমাকে বেশি যে জিনিসটা মানে মাথায় রাখা উচিত যে কত টাকার স্যালারি পাবা, এটার চেয়ে বেশি মাথায় রাখা উচিত যে তুমি একটা ভালো কমিউনিটিতে যাচ্ছ, যেখানে গিয়ে তুমি আরও 5 জন মানুষের সাথে একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করবা, সেখান থেকে অনেক কিছু শিখবা এবং ভবিষ্যতে তোমার একটা ভালো ক্যারিয়ার দাঁড়াবে, ঠিক আছে। এখানে বইটা পড়াশোনা করেছে, অ্যাকচুয়ালি ভালো মতো পড়াশোনা করেছে, কিন্তু এখন ভাতের দুঃখে মরছে এরকম কাউকে আমি এখনও পাই নাই। সো এটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে। সো আচ্ছা, আমরা পরের কোয়েশ্চেনে যাই। এখন আহাদ আমাদেরকে প্রশ্ন করেছো যে ভাইয়া বুয়েটে যে 60টা কোয়েশ্চেন থাকে
সেগুলো সলভ করলে তো নেক্সট ইয়ারের বুয়েট এক্সামে ওই 60টা কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেনও কমন পড়ে না। তাহলে ভাইয়া আপনি কীভাবে বুয়েট এক্সামে 49টা কোয়েশ্চেন আনসার করতে পারছিলেন? ওকে, আচ্ছা, এই বুয়েটে যদি তুমি কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করো তাইলে এমন না যে তুমি ওখান থেকে কোয়েশ্চেন কমন পাবা, ঠিক আছে? ধরে নাও ওই টাইপের তুমি অন্য কোয়েশ্চেন কমন পাবা। ধরে নাও আগের বার আসছিল একটা বাঘ একটা হরিণকে ধাওয়া করতেছে, এবার ধরে নাও একটা বিড়াল একটা ইঁদুরকে ধাওয়া করতেছে, বা একটা লোক একটা বাসকে ধাওয়া করতেছে, ঠিক আছে? একটা বাস ধাওয়া করে ওঠার চেষ্টা করতেছে। সো ওই টাইপগুলো তুমি কমন পাবা, এক্স্যাক্ট ম্যাথ তুমি কমন পাবা এই সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? বাট তুমি যখন এই প্রবলেমগুলো সলভ করতে থাকবা তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে, ঠিক আছে? তুমি যখন ধরে নাও যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের ওই কয়েক হাজার প্রবলেম যখন সলভ করে ফেলবা তখন মোটামুটি তোমার টপিকগুলোর ব্যাপারে ডিপ একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। একটু ঘুরায় পেঁচায় দিলেও তুমি এই প্রবলেমগুলো সলভ করতে পারবা, ঠিক আছে? সো এই কারণে আমরা বলি যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটা এত বেশি ইম্পর্টেন্ট। একদম সেম কোয়েশ্চেন পাবা না, বাট সিমিলার কোয়েশ্চেন পাবা, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা হচ্ছে পরের কোয়েশ্চেনে যাই। শাহির সাদমান লিখেছো যে ভাইয়া এবার তো হচ্ছে আমাদের এমসিকিউ টেস্ট হবে ফার্স্টে, একেবারে 100টা এমসিকিউ সলভ করা লাগবে। এটার জন্য কীভাবে প্রিপারেশন নিব, আর এমসিকিউগুলো কি ভার্সিটি স্ট্যান্ডার্ড হবে নাকি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হবে, সময় তো কম? আচ্ছা, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। এমসিকিউ নিয়ে তো অলরেডি একটা ভিডিও আছে বলছি, ওইটা দেখবা, তাহলে এমসিকিউ টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা ওই জিনিসটা একটু ক্লিয়ার হবে। আর যেহেতু সময় কম, এটা ভার্সিটি স্ট্যান্ডার্ড হবে নাকি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হবে এটা এই মুহূর্তে বলা একটু মুশকিল, বাট যেহেতু ইঞ্জিনিয়ারিং পরীক্ষা সো একটু কঠিন হবে এটা এক্সপেক্ট করতেই পারো। সো কুয়েটে বা চুয়েটে যে টাইপের এমসিকিউ পরীক্ষা হতো না, ট্রাই করবা হচ্ছে ওই টাইপের প্রিপারেশন নেওয়ার আর কি, ঠিক আছে? আর যদি ক্যালকুলেটর ইউজ করে ম্যাথগুলো ফাস্ট করতে পারো তাইলে অ্যাকচুয়ালি তেমন প্রবলেম হওয়ার কথা না তোমার, তাড়াতাড়ি সলভ করতে পারবা। আর 100টাই যে সলভ করতে পারা লাগবে এমন না, ট্রাই করবা যে এক্সপেক্টেড হইতেছে যে 80-85টা আনসার করলেই তোমার প্রিলিতে টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি। যদি এটা বলা পসিবল না যে একদম ধরুন যে অনেকে হয়তো ধরুন যে কয়েক হাজার স্টুডেন্ট তোমার 95 করে আনসার করলো, তাইলে কিন্তু আবার হওয়া সম্ভব না। জাস্ট আমি এভারেজ যে এক্সপেকটেশন সেটা বলতেছি। আচ্ছা, প্রিন্স লিখেছো যে ম্যাথ নিয়ে কিছু বলিও ভাইয়া, এত চ্যাপ্টার তাও আবার এত সাব চ্যাপ্টার, সেখানে অনেকগুলো করে টপিকগুলোর মধ্যে ম্যাথের অ্যাপ্রোচও প্রতিটা বা 2-4টা ম্যাথ পরপর ভিন্ন, কি করা যায়? আচ্ছা, এটা নিয়ে তেমন টেনশন করার কিছু নাই। তোমার কোয়েশ্চেন শুনে মনে হচ্ছে তুমি হয়তো এখনো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছো, আই ডোন্ট নো। যদি না হয়ে থাকে আই এম সরি অ্যাবাউট দ্যাট। ম্যাথের কথা হচ্ছে তুমি এখনই এত বেশি টেনশন করার দরকার নেই। তুমি জাস্ট এটা করবা যে তুমি হচ্ছে প্রত্যেকটা টপিক থেকে মানে একটা করে প্রবলেম আগে সলভ করার ট্রাই করো, ঠিক আছে? তুমি ধরো যে বইতে এক্সাম্পলগুলো দেখবা যে ওই টপিক থেকে একটা এক্সাম্পল করে দিচ্ছে, তুমি এক্সারসাইজ থেকে সিমিলার এক্সাম্পল মানে সিমিলার যে এক্সারসাইজ প্রবলেমটা আছে সেটা সলভ করার ট্রাই করো। যদি তুমি পারো তাহলে বুঝবা হ্যাঁ তোমার প্রিপারেশন ঠিকঠাক চলতেছে। আর তুমি যখন ওভার দ্য টাইম প্রবলেমগুলো সলভ করতে থাকবা তখন তুমি এদের মধ্যে একটা প্যাটার্ন একটা সিমিলারিটিস খেয়াল করতে থাকবা, ঠিক আছে? সো এখন তুমি যখন কলেজে ভর্তির পরপর তোমার কাছে মনে হচ্ছে যেগুলো তো অনেক কোয়েশ্চেন অনেক প্রবলেম, যেগুলো তো আমি কেমনে এত সলভ করবো, ঠিক আছে? আমার কাছে এখনও টাইম আছে। আর ওই যে বললাম যে যখন তুমি প্রবলেম সলভ করতে থাকবা তখন একটা প্রবলেমের সাথে একটা কানেকশন বুঝতে পারবা, ঠিক আছে? তখন তোমার কাছে মনে হবে না যে এতগুলো নতুন প্রবলেম, তখন তুমি যখন একটার সাথে আরেকটার কানেকশন বুঝতে পারবো তখন তোমাকে প্রবলেমগুলো এতটা কঠিনও মনে হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এর পরের কোয়েশ্চেনে আমরা যাই যে সামিউর রহমান, তুমি বলেছো যে বুয়েটে পড়াশোনা কেমন হয়, কতটা পরিশ্রম করতে হয়, যেহেতু পাবলিক তাই কেমন করে পরিচালিত হয়, এইসব কিছু প্রশ্নের উত্তর দিন ভাইয়া। আচ্ছা, তো বুয়েট আর ঢাকা ভার্সিটি হচ্ছে তোমার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মানে এখানকার যে ভিসি তারা মানে বা ভিসি বা ইউনিভার্সিটি অথরিটি তারা নিজেদের ব্যাপারে ডিসিশন নিতে পারে। যেমন ধরে নাও কিছুদিন আগে ইউজিসি ডিসাইড করলো যে ভার্সিটিগুলা অনলাইনে পরীক্ষা নিতে পারবে, বাট তার কয়েক মাস আগে আমরা অনলাইনে একটা টার্ম ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলছি। সো এখানে ভার্সিটি তাদের নিজেদের ব্যাপারে নিজেদের ডিসিশন নেওয়ার স্বাধীনতা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমাদের তেমন না জানলেও চলবে। এখন আমরা বলি যে বুয়েটে পড়াশোনা কেমন হয়। ওই যে বললাম যে বুয়েটে কয়েক টাইপের মানুষ থাকে। এক টাইপের থাকে যারা হচ্ছে তোমার ওই ফ্যাকাল্টি হবে, তাদের খুবই ভালো করে পড়াশোনা করতে হবে, একদম ডিপার্টমেন্টে টপ 3-তে থাকতে হবে, যেটা করা খুবই ডিফিকাল্ট কাজ। সো সেটা যদি করতে পারো তাহলে তুমি বুয়েট বা নামকরা প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে তুমি টিচার হতে পারবা। আর আরেকদল মানুষ থাকে যারা ধরুন যে রেজাল্টটা মোটামুটি ভালো 3.5+ বা এরকম রাখার চেষ্টা করে এবং কিছু রিসার্চ পেপার বা কিছু তোমার রিসার্চ রিলেটেড কাজকর্ম করে, তারা হচ্ছে তোমার বিদেশে পিএইচডি বা রিসার্চ নিয়ে কাজ করতে যাইতে পারে এবং আলটিমেটলি তারা ধরুন যে বড় স্কলার হয় বা বাইরের অনেক সময় দেখা যায় যে বাইরের দেশের ভার্সিটিতে কেউ টিচার হচ্ছে। সো তাদের জন্য মোটামুটি রিজনেবল পড়াশোনা করতে হয়। এইটা খুব সহজও না খুব ডিফিকাল্টও না, যেটা করতে হয় যে রেগুলার একটু পড়াশোনা করতে হয়,
ক্লাসে স্যার যা যা বলতেছে সেটা একটু ফলো করতে হয়। আর আরেকটা জিনিস তুমি হচ্ছে বুয়েটে গেলে হয়তো মিস করবে, সেটা হচ্ছে যে তুমি নর্মালি কলেজ স্টুডেন্ট তো কলেজে থাকতে তো অনেক রিসোর্সেস, অনেক টিচার, অনেক কোচিং সব কিছু আছে, বাট তুমি যখন বুয়েটে পড়াশোনা করতে যাবো তখন তোমার কাছে ওরকম কোনো কিছুই থাকবে না। তোমার টিচার ক্লাসে যা পড়াইছে ওইটাই তোমাকে ভালো মতো বুঝতে হবে। উনি যে সব কিছু তোমাকে একদম ধরায় ধরে বাবা এটা পড়ো সরে সরে ক এরকম কোনো কিছু পড়াই দিবে না। টিচার একটু হিন্ট দিয়ে দিবে, তোমাকে বাকিটা নিজে নিজে বুঝে নিতে হবে। এই অ্যাবিলিটিটুকু তোমার থাকতে হবে। এবং তুমি একজন ভার্সিটির টিচার যখন ক্লাস নিতেছে তখন সে এক্সপেক্ট করে যে তুমি নিজে এফোর্ট দিবা, তোমাকে সব কিছু একদম ধরে ধরে বুঝায় সে দিবে না, ঠিক আছে? এটাই স্বাভাবিক। এটা তোমার হয়তো প্রথম দিকে ফ্রাস্ট্রেটিং লাগতে পারে যে কলেজে যখন ছিলাম টিচার, হোম টিউটর, বইটার ভাইয়া সব কিছু সব পড়ায় রায় দিত, একদম মুখে তুলে দিত, এখানে তো কিছুই করতেছে না, আমি তো কিছুই বুঝতেছি না। এটা সবারই হয়, আমাদেরও হয়েছে, তোমাদেরও হয়তো হবে। সো এটা নিয়ে আপসেট হওয়া যাবে না। তুমি যদি আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যে ভার্সিটিতে গেলে ফ্রেন্ডদের মাধ্যমে যে গ্রুপ স্টাডিটা অনেক বেশি হেল্প করে। যখন তুমি 5 জন ফ্রেন্ড মিলে বা 2 জন বা 3 জন ফ্রেন্ড মিলে একসাথে পড়বা তখন দেখবা যে একজন আরেকজনকে হচ্ছে তোমার এই ল্যাকিংসগুলা ওগুলো ফুলফিল করে দিতে পারে, ঠিক আছে? তুমি যখন 3 জন মিলে পড়তে বসলে যে প্রবলেমটা হয়তো একজন বুঝতেছে না, বাকি 2 জন বুঝবে, সে হয়তো বুঝাই দেবে। এই জিনিসটা অনেক বেশি হেল্প করে, এটা আমরা এখনও রেগুলার করি। আচ্ছা, আর থার্ড আরেকটা টাইপ আছে যেটা হচ্ছে আমার মতো, যারা হচ্ছে ধরুন নাও যে ওরকম স্কলারও হইতে চায় না, ফ্যাকাল্টিও হইতে চায় না, যারা জাস্ট একটা বুয়েটকে একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে চায়, যেখানে আসবো আমি বেশ ট্যালেন্টেড কিছু মানুষজনের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করব, এবং এরপরে গিয়ে আমি ডিসাইড করবো যে আমি কী হইতে চাই। আমি আইদার ধরুন নাও যে বিসিএস ক্যাডার হইতে চাইতে পারি, আমি বলতেছি না যে আমি হইতে চাই, বাট বলতেছি আমার কাছে অনেক অপশন আছে। আমি চাইলে হচ্ছে তোমার কর্পোরেট অফিসার হইতে পারি, ঠিক আছে? ওরকম অনেক কিছু চাইলে হইতে পারে। আর এদের জন্য মানে বুয়েটে তোমার একদম যদি পাশ করে যাওয়া বলি, এটা করাটা বেশ সহজ। বুয়েটে পরীক্ষা কেমন হয়, প্রত্যেক ধরে নাও যে উইকে একটা করে ক্লাস টেস্ট হয়, তারপর হচ্ছে তোমার ওই ফাইনালি 6 মাস পরে গিয়ে তোমার হচ্ছে এরকম মানে প্রত্যেকটা উইকে ক্লাস টেস্ট হয়, এবং প্রত্যেকটা সাবজেক্টে ধরে নাও যে কোনো একটা সাবজেক্ট যদি 400 মার্কের হয়, আমরা বলি যে 4 ক্রেডিট, তাহলে ক্লাস টেস্ট হবে 5টা, এরকম হবে, ঠিক আছে? তো পুরো 6 মাসে তোমাকে 5টা ক্লাস টেস্ট দিতে হবে। এই ক্লাস টেস্টের জন্য একটু ভালো করে পড়াশোনা করলে হয়, স্যার যেগুলো ক্লাসে পড়াইছে ওগুলো একটু ভালো মতো দেখে বইতে কিছু প্রবলেম সলভ করলে হয়, খুব বেশি ডিফিকাল্ট কিছু না। একটা ক্লাস টেস্টের জন্য 5-6 ঘন্টা প্রিপারেশন নেয় ইনাফ, মোস্ট অফ দ্য কেসেস আর কি। সো এটা করলেই মোটামুটি তুমি একটা ভালো মার্ক পেয়ে যাবে। এবং টার্ম ফাইনালটা বেশ ডিফিকাল্ট হয়, বাট একটু ভালো মতো পড়াশোনা করলে আমাদের হচ্ছে তোমার পরীক্ষার আগে প্রায় 2 থেকে 3 সপ্তাহের মতো প্রিপারেটরি লিভ দেয়, ওটাকে আমরা পিএল বলি। এই পিএলে যদি আমরা খুব একটু একদম গাট্টি বুচকা বেঁধে এটা একদম নাক মুখ বুঝে পড়াশোনা শুরু করে দেই, তাইলে ওই টার্ম ফাইনালে ইজিলি পাস করে যাওয়া যায়, ঠিক আছে? সো বইটা যদি তুমি জাস্ট মানে যেটা বললাম, আমার মতো যদি থার্ড টাইপের হও, তোমার জন্য খুব একটা কঠিন কিছু না। তুমি যদি ফার্স্ট 2টা টাইপের হও, যে ফ্যাকাল্টি হইতে চাও অথবা রিসার্চার হইতে চাও, তাইলে তোমাকে একটু ভালোই পরিশ্রম করতে হবে। ফ্যাকাল্টি হইলে অনেক পরিশ্রম করতে হবে, বাট আরও কিছু মানুষজন থাকে যারা ধরুন যে কোনো রকমে পাস করলাম, আমরা তো অন্য কিছু ভালো পারি। ধরুন একটা সিএসসি স্টুডেন্ট, তার নিজের ডিপার্টমেন্টের পড়াশোনা ভালো লাগে না, বাট ও তুখোর ডেভেলপার, সো ওর ক্ষেত্রে হয়তো ডিগ্রি না পাইলেও চলবে। আমি যদি কাউকে বলতেছি না, এটা রেকমেন্ড করতেছি না, বাট সেখানেও অপশন আছে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে জাস্ট একজন পাস করছে খুবই 2 পয়েন্ট সামথিং গ্রেড নিয়ে, বাট ও বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে, এরকম অনেক অনেক এক্সাম্পল আছে। সো এটা নিয়ে তেমন টেনশন নেই। বাট আমি হচ্ছে তোমাকে অলওয়েজ সাজেস্ট করবো যে একটু যদি যারা কেউ ভর্তি হবা, একটু সিটিটা একটু সিরিয়াসলি 5-6 ঘন্টা পড়াশোনা করে দিলেই সিটিটা ভালো হবে। এবং টার্ম ফাইনালের ওই 1টা মাস ভালো করে পড়াশোনা করলে টার্ম ফাইনালও মোটামুটি ভালো হবে। তুমি ইজিলি 3+ গ্রেড রাখতে পারবা। ওটাতে তুমি বিদেশে রিসার্চ করতে যাইতে চাও, দেশে জব করতে যাইতে চাও, বা বিসিএস হ্যানতেন যাই দিতে চাও, বা কর্পোরেট জব এমবিএ পরীক্ষা দিতে চাও, সব কিছুই করতে পারবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওকে, আমরা তাহলে পরের কোয়েশ্চেনে চলে যাই। ভাইয়া, আপনি হয়তো জানেন এইচএসসি 22-এর শর্ট সিলেবাস করা হয়েছে, এর নিয়ে যদি একটা ভিডিও বানান নাহলে অনেক ভালো হতো। শর্ট সিলেবাস অনুসারে কি অ্যাডমিশন হবে, এটা নিয়ে আমরা কিছু কথাবার্তা বলছি, আর এটা নিয়ে আমি একটা ভিডিও আসলে বানাবো, কারণ অনেকেরই এটা নিয়ে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর অরূপ পাল বলেছে যে অনেকেই ভাই জানি না শুধু আমি একা কিনা, যে এইচএসসি এর জন্য শুধু শর্ট সিলেবাসই পড়বো নাকি পুরোটাই পড়বো। ওকে, আচ্ছা, এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও দেবো, এবং শুরুতে কিছু কথাবার্তা আমি এটা নিয়ে অলরেডি বলে ফেলছি। আচ্ছা, তারপর হচ্ছে নিশাতুজ্জামান ভুইয়া লিখেছ যে এইচএসসি এর, আচ্ছা এইচএসসি 2022, আচ্ছা তুমি এইচএসসি 2022, এসএসসি এর মার্ক বেশি আসে নাই, নটরডেম কলেজেও চান্স পাই নাই, নর্মাল কলেজে পড়ি, এখন মনে হয় আমি অনেক খারাপ ছাত্র, পারবো কি বুয়েটে পড়তে? সবাই বলে পড়লে পারবো, তবুও মনের শক্তি নেই। আচ্ছা, তো আমি নিজেও নটরডেম কলেজে পড়ি নাই, আমি বলতেছি না যে নটরডেম কলেজে খারাপ বা অন্য কিছু, নটরডেম কলেজ অ্যাকচুয়ালি অনেক ভালো। আমার অনেক ফ্রেন্ড আছে যারা নটরডেম কলেজে পড়াশোনা করছে এবং তারা ভেরি কুল, ঠিক আছে? সো তুমি যদি পড়তে পারতাম অবভিয়াসলি অনেক বেনিফিট পাইতাম, যেহেতু পড়তে পারতেছো না, সো কোনো সমস্যা নাই। আমি নিজে নটরডেম কলেজে পড়ি নাই, বাট আলটিমেটলি তো বইটা পড়তেছি। সো ওইটা
তেমন এফোর্ট ফেলবে না তুমি যদি ভালো করে পড়াশোনা করো। আর ইম্পোস্টার সিনড্রোমটা হয় যে মনে হয় যে আমি তো খারাপ ছাত্র, আমি তো এরকম নাম করা কলেজে পড়তে পারতেছি না, সো সবাই একটু অন্যভাবে দেখে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না, তুমি জাস্ট হচ্ছে ওইটা ইগনোর করবা। তোমার মানুষজন অলওয়েজ কিছু না কিছু বলবে। তোমার ধরুন না হচ্ছে অনেক ভাইরা আছে যারা হচ্ছে বিদেশে পড়তে যায়, মানুষজন তাদেরকে বলে যে দেশের মেধা বিদেশে পাচার হয়ে যেতেছে, দেশের জন্য কাজ না করে না, দেশপ্রেম নাই যে বিদেশের সেবা করবে। আবার যদি ধরুন বিদেশ থেকে পড়াশোনা করে চলে আসে, তখন বলে যে বিদেশে কিছু করতে পারে না, আবার দেশে চলে আসছে, ঠিক আছে। এরকম মানুষ কিছু না কিছু কথা বলবে। একটা খুব ফেমাস একটা গল্প আছে, তোমাদেরকে বলি। একবার এক হচ্ছে গাধার পিঠে চড়ে এক বাবার ছেলে যাচ্ছে, তো রাস্তায় মানুষজন দেখে বলছে, দেখ দেখ এরা কি নিষ্ঠুর, বাবা ছেলে দুইজন মিলে অতটুকু একটা ছোট্ট একটা গাধার পিঠে চড়ছে, এই অবলা প্রাণীটাকে কেমনে কষ্ট দিতেছে। তো বাবা যেটা করলো যে ঠিক আছে ছেলে বসে থাকুক, আমি হেঁটে হেঁটে যাই। তো তখন আবার একদল আরেকদল মানুষ বলা শুরু করলো, দেখ দেখ যে এই যে বেয়াদব ছেলে, তার বাবা হেঁটে যাচ্ছে, সে হচ্ছে নিজে গাধার পিঠে করে যেতে যাচ্ছে। তারপরে যেটা করলো যে ঠিক আছে, ছেলে বললো যে বাবা তাহলে তুমি এসে ওঠো, আমি হেঁটে হেঁটে যাই। তো তারপর হচ্ছে একটু সামনে গেল, আরেক দল মানুষ বলতেছে যে দেখ দেখ কি নিষ্ঠুর বাবা, নিজের ছেলেকে হাঁটায় নিয়ে যেতেছে, নিজে যাচ্ছে গাধার পিঠে চড়ে। তারপর তারা চিন্তা করলো যে বাবার ছেলে চিন্তা করলো, থাক গাধার পিঠে চড়বই না, সবাই হেঁটে যাবো। তো দুইজনে হেঁটে যাচ্ছে। তারপর আরেক দল মানুষ বললো যে দেখ দেখ কি গাধা, গাধা থাকতেও তারা হেঁটে হেঁটে যাইতেছে। সো তুমি যাই করো না কেন, কিছু মানুষজন তোমার পিছে পিছে কথা বলবে, সো ওগুলো মাথা কামালে চলবে না, ঠিক আছে। তোমার যেটা গোল, সেটা তুমি যদি ফুলফিল করতে চাও, তার জন্য যতটুকু এফোর্ট দিতে হবে সেটা তুমি দিবা, ঠিক আছে। আলটিমেটলি তুমি সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে নিনজা আকিব। আচ্ছা, নিনজা আকিব, নিনজা হাতুড়ি না? আচ্ছা, তুমি বলেছো যে বুয়েট ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি আর এইচএসসিতে রেজাল্ট কেমন থাকা লাগে, বুয়েটের কোয়েশ্চেনে আদৌ কমন আসে, কোয়েশ্চেনের মানবন্টন কেমন, আপনার চ্যানেলে বেশ আগে থেকেই ফলো করি, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ নিনজা আকিব। আচ্ছা, বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এই বছরের কথা যদি বাদ দিয়ে বলি, কারণ এই বছর তো সিনারিও ডিফারেন্ট, করোনা তো হচ্ছে ধরুন প্রত্যেক বছর এরকম ইফেক্ট ফেলবে না, মানে আমরা আশা করি ইনশাল্লাহ এরকম ফেলবে না। তো নর্মালি যেটা হয়, এসএসসি পরীক্ষায় এ গ্রেড চায়, মানে 4.00 থাকলেই চলে, আর এইচএসসির রেজাল্ট অনেক বেশি ইম্পর্টেন্স রাখে। প্রাগৈতিহাসিক যুগে তখন ধরে নাও যে ওই গ্রেড চাইতো, যে তোমার বাংলা ইংরেজি আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 5 করে থাকতে হইতো, মানে A+ থাকতেই হইতো 15, আর বাংলা ইংরেজি মিলে তোমার ধরে নাও যে 10-এর মধ্যে 9 চাইতো, ঠিক আছে। সো বাট তারপরে একটু সিনারিওটা ডিফারেন্ট, মানে চেঞ্জ হয়ে গেছে। 2016-তে আমরা যখন পরীক্ষা দিচ্ছি, ওই সময় থেকে এরকম বলে যে তোমাকে ওই ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথে টোটাল 600 মার্কের মধ্যে যত বেশি মার্ক যারা পাবে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে, আর ওভারঅল এইচএসসিতে A+ পাইলেই চলবে। আমি যদি আবার সামারিটা বলি, এসএসসিতে 4.0 পাইলেই চলবে, আর এইচএসসিতে 5.0 পাইতে হবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 600-এর মধ্যে যারা বেশি মার্ক পাবে তাদেরকে পরীক্ষা দিতে দেবে। বাট রিসেন্টলি ওইটাও চেঞ্জ হয়েছে। 2019 সালে যারা পরীক্ষা দিচ্ছে ওদেরকে বলছে যে তোমাকে হচ্ছে তোমার এইচএসসিতে A+ পাওয়ার দরকার নাই, তোমার এসএসসিতে মানে A গ্রেড, এইচএসসিতে A+ পাওয়ারও দরকার নাই, জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি যদি 600-এর মধ্যে 480 বা তার চেয়ে বেশি পাও, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মানে দিন দিন তোমার জন্য অপরচুনিটি আরও ইজি হইতেছে। এখন এই জিনিসটা কেন হইতেছে, কারণ অনেক আগে যখন ছিল তখন অনেক অল্প মানুষজন পরীক্ষা দিতে পারতো, মাত্র 8,000 বা 9,000 পরীক্ষা দিতে পারতো। আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন মনে হয় মাত্র 9,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারছে। বাট এখন বুয়েটের বিল্ডিং আরও বাড়তেছে, এখন সিট ক্যাপাসিটি বাড়তেছে, সো এখন তারা ইজিলি 12,000 স্টুডেন্টকে পরীক্ষার জন্য অ্যালাউ করতে পারে, ঠিক আছে। সো যখন আরও ক্যাপাসিটি বাড়বে তখন হয়তো আরও বেশি স্টুডেন্টকে অ্যালাউ করবে। তো সর্বশেষ আপডেট হচ্ছে তোমাকে এসএসসিতে 4.0 পাইতে হবে, এইচএসসিতে A+ পাইলে ভালো, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 600-এর মধ্যে মিনিমাম 480 পাইতে হবে। বাট 480 পাইলে যে পরীক্ষা দিতে পারবে এমন আশা করাটা বোকামি হবে। নর্মালি 503, 4 বা 5-এর উপরে যারা পায় তারা পরীক্ষা দিতে পারে। এটা কিন্তু আবার মানে অন্যরকম সিচুয়েশনও হতে পারে। 2016-তে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, ওই সময় ঢাকা বোর্ডে কোয়েশ্চেন ফাঁস হয়েছিল। তো ওই সময় ঢাকা বোর্ডে ছেলেপেলে হিউজ মার্কটার পেয়ে গেছে। ওই সময় আমাদের সময় 600-এর মধ্যে যারা 540 পাইছে, মানে মিনিমাম যারা 540 পাইছে তারা পরীক্ষা দিতে পারছে। মানে তুমি চিন্তা করছো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90% করে মার্ক পাইতে হয়েছে, তাইলে শুধুমাত্র পরীক্ষা দেওয়া গেছে, চান্স পাওয়া তো আরও দূরের কথা। তো তোমাকে ট্রাই করতে হবে যে এসএসসিতে যা ছিল ভুলে যাও, A গ্রেড থাকলেই চলবে। এইচএসসিতে যতটা ভালো করতে পারো, অ্যাটলিস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অ্যাটলিস্ট 90% রাখবা সেফ থাকার জন্য, ঠিক আছে। সো এটা হচ্ছে মানে মেইন কথা। আচ্ছা, আমরা তাহলে পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। অরূপ পাল বলেছে, ভাইয়া জানি না এই প্রশ্ন কতটুকু যুক্তিযুক্ত। এখন অনেক স্থানেই যেহেতু করোনার প্রভাব আছে, আমরা যারা এইচএসসি 21-এর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি তাদের অনেকের মনে তো একটা ভয় কাজ করে, যদি অটো পাস দেয় কোনো কারণে তাহলে এবারের মতো অনেকের স্বপ্ন শেষ। কারণ এই আচ্ছা এসএসসিতে যাদের মার্ক 267 বা 68 এরকম, তাদের এখন কি করা উচিত?
আমরা ভাই এক্সপেক্ট করি যে এবার অটো পাস দিবে না, কারণ অটো পাস দেওয়ার যে প্রবলেমগুলো আছে ওইগুলো তো আমরা অলরেডি নোটিস করছি। সো আমরা এক্সপেক্ট করতেছি যে এবার অটো পাস দিবে না। সো এটা নিয়ে টেনশন করো না। যদিও বাই চান্স দেয় তাহলে আসলে কিছু করার থাকে না, কারণ তুমি চিন্তা করো যে আর কীভাবে জাজ করবে, তাই না? যেহেতু এইচএসসি পরীক্ষা হয়ই নাই, এখন এসএসসি একমাত্র সলিউশন যেটা দিয়ে জাজ করা হবে। যদি এটা জাস্টিফাইড লাগে না, আমার কাছেও লাগে না, কারো কাছেই লাগে না, বাট কোনো ওয়ে তো নাই জাজ করার। অ্যান্ড বুয়েটের ক্যাপাসিটিও তো এরকম নাই যে একসাথে 1 লাখ স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেবে, ঠিক আছে? যদি মানে তোমরা এই পর্যন্ত জানো যে বিভিন্ন পাবলিক ভার্সিটিতে কম বেশি কোয়েশ্চেন ফাঁস হয়েছে, বাট বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন মানে ভার্সিটিগুলোতে কখনোই কোয়েশ্চেন ফাঁস হয় নাই, কারণ তারা স্ট্রিক্টলি ওই পরীক্ষার যে একদম যে স্ট্র্যাটেজি বা যে সিস্টেম ওটা স্ট্রিক্টলি ফলো করছে। কোয়ালিটি অ্যাসুরেন্সের যে ব্যাপারটা আছে এটাতে কোনো কম্প্রোমাইজ করে না। ধরে নাও যে অন্যান্য যেগুলো পাবলিক ভার্সিটি যেগুলো এমসিকিউ পরীক্ষা নেয়, তাদের জন্য হয়তো ওই এমসিকিউ খাতাগুলো অ্যাসেস করা অনেক ইজি, ওএমআর মেশিনে অ্যাসেস করতে পারে। তারা হয়তো ধরে নাও যে বিভিন্ন কলেজে বা তাদের মেইন ক্যাম্পাসের বাইরেও অনেক জায়গায় পরীক্ষা নিতেছে, কিন্তু এখানে দেখা যায় যে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়। হয়তো তোমার পরীক্ষায় একটু অসৎ উপায় অবলম্বন করার সুযোগ তৈরি হয় বা কোয়েশ্চেন ফাঁস করার সুযোগ তৈরি হয়। বুয়েটে এটা চায় না। বুয়েট চায় যে হচ্ছে তোমার পরীক্ষার একদম অ্যাডমিশনের যে পরীক্ষার যে স্ট্যান্ডার্ড সেটা একদম টপ নচ হবে, ঠিক আছে? সো এই জিনিসটা অ্যাসিওর করতে গিয়ে চাইলেও অনেককে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া সম্ভব হয় না আর কি। সো এটা নিয়ে আসলে কিছু করার নাই, সো সরি। আচ্ছা এরপরে আমি হচ্ছে এর বাইরে তোমরা যে কোয়েশ্চেনগুলো করেছো এর বাইরে কিছু কমন কোয়েশ্চেন আছে, সেগুলো একটু আনসার দেওয়ার চেষ্টা করি। বুয়েট পাস করতে কত বছর লাগে? এইটা আনসার দেওয়াটা একটু ডিফিকাল্ট। আগে যখন ছিল আগের বুয়েটে আর কি, তখন তোমার অনেক টাইম লাগতো, 6 বছর 7 বছর পর্যন্ত টাইম লাগতো। বাট খালেদা ইকরাম ম্যাডাম ভিসি হওয়ার পর থেকে মানে সিনারিওটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। 2014 সালে মানে যারা ব্যাচ ছিল এইচএসসি 14 ব্যাচে যে ভাইরা ছিল, তারা মাত্র 4 বছর 1 মাস বা 2 মাসের মধ্যে বুয়েট থেকে পাশ করে বের হয়ে যায়। সো 2015 বা আমরা যারা 16 ব্যাচের আছি তাদেরও সেম ব্যাপারটাই হওয়ার কথা ছিল। বাট একটা তো করোনার জন্য পিছিয়ে গেল, আর আবরার ফাহাদের ঘটনাটা তোমরা জানো, ওইটার জন্য বইটা অনেক আন্দোলন হয়। এবং আমরা কখনো এটা নিয়ে কমপ্লেন করি না, কারণ এটা দরকার ছিল আমাদের জন্য। 1 বছর বা কয়েক মাস পিছিয়ে যাওয়া এটা তেমন ইম্পর্টেন্ট না, বাট ওই আন্দোলনটা করা দরকার ছিল। সেই কারণে আমরা হচ্ছে তোমাদের এখন কত 4 বছর হয়ে গেছে, বাট আমরা এখনও পাশ করে বের হইতে পারি নাই। আরও বোধ হয় তোমার বছরখানেকও লেগে যেতে পারে আর কি। বছরখানেক হয়তো কিছু কম, মানে মোটামুটি এখন যদি বলো যে এভারেজে 5 বছরের মতো টাইম লাগে আর কি। সো অনেকের জন্য যদি এটা প্রবলেম হয়, তোমরা বুয়েটের প্রিপারেশন নেওয়ার আগে বা বুয়েটে ভর্তির আগে এটা একটু মাথায় রাখবা। ওই দেখা যায় যে আমি একটা মজা করে একটা কথা বলি, এটা অনেকে অফেন্ডেড হইতে পারে, বাট হো না আর কি। আমি জাস্ট সিনারিওটা বলতেছি। আইটিতে ভর্তির সময় অনেক স্টুডেন্টই একটু আক্ষেপ করে যে বুয়েটে কেন ভর্তি হতে পারলাম না। বাট যখন দেখা যায় যে আইটির স্টুডেন্টরা আমাদের 1-1.5 বছর আগে পাশ করে বের হয়, তখন আমরা আক্ষেপ করি যে আমরা কেন আইটিতে ভর্তি হইলাম না, ঠিক আছে? সো এটা অনেকের জন্য একটা বড় ফ্যাক্টর হইতে পারে যে পাশ করতে টাইম বেশি লাগতেছে। বাট মোস্ট অফ দ্য কেসেস যারা 5 বছরেও পাশ করে বের হয় তারাও কিন্তু লাইফে ভালো কিছুই করে। সো ওইটা এখন তোমার জাজমেন্টের উপর আমি ছেড়ে দিচ্ছি, তুমি কী করবা। তুমি কি 5 বছরে গ্রাজুয়েট করতে চাও নাকি অন্য কোনো ভার্সিটি থেকে তাড়াতাড়ি গ্রাজুয়েট করে বের হয়ে যেতে চাও? এটা অ্যাকচুয়ালি তোমার ডিসিশন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বুয়েটে ছাত্র রাজনীতি আছে কিনা? বুয়েটে ছাত্র রাজনীতি ছিল। বুয়েটে বেসিক্যালি তোমার একটা মানে একটা দলই বেসিক্যালি ছিল, বাট আবরার ঘটনার পর থেকে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এবং আমি পার্সোনালি ব্যাপারটাকে সমর্থন করি। স্টুডেন্টদের ছাত্র রাজনীতি থেকে লাভ কতটুকু আমি জানি না, বাট এখন যেটা হয়েছে এটা ভালো হয়েছে আমার মতে। এখন পড়াশোনায় ক্যাম্পাসে একটু যে স্টুডেন্ট ফ্রেন্ডলি পরিবেশ আর একটু বেশি পাওয়া যায় আর কি। আর স্টুডেন্ট রাজনীতির সাথে বেশ কিছু আনওয়ান্টেড সার্কামস্ট্যান্সেস চলে আসে, এখন আর সেগুলো নাই। এগুলো নিয়ে ডিটেলস কথাবার্তা বলার দরকার নাই। তোমরা তো স্মার্ট, তোমরা তো বুঝতে পারছো আর কি। আচ্ছা, সো এর পরের কোয়েশ্চেন হচ্ছে বুয়েটে খালি লেখাপড়াই হয়? অ্যাকচুয়ালি অপোজিট। বুয়েটে সব কিছুই হয়, লেখাপড়া হয় এবং সব কিছুই হয়। তুমি ধরো নাও যেটাই তোমার ভালো লাগে, তোমার ধরো যে নাচতে ভালো লাগে, বুয়েটে ডান্স ক্লাব আছে। তোমার ধরো গান গাইতে ভালো লাগে, বুয়েটে মূর্ছনা আছে। তোমার ধরো বিজনেস আইডিয়া এসব নিয়ে কথাবার্তা বলতে ভালো লাগে, বুয়েটে তোমার অন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব আছে। তোমার ডিবেটিং করতে ভালো লাগে, ডিবেটিং ক্লাব আছে। এরকম বুয়েটে 17টার মতো ক্লাব আছে। তোমার ধরো গাড়ি নিয়ে ভালো লাগে, গাড়ি নিয়ে তোমার গাড়ির ডিজাইন এইগুলো তোমার কাছে ফ্যাসিনেটিং লাগে। বুয়েটে অটোমোবাইল ক্লাব আছে, ঠিক আছে? অনেক ক্লাব আছে। তুমি যাই করতে চাও সেসবের সুযোগ আছে। ইভেন ধরে নাও যে অনেকে গেমিং পছন্দ করে, ওই বিভিন্ন ফেমাস ব্র্যান্ডের ওই যে গেমিং ল্যাপটপ যখন লঞ্চ হয় তখন বুয়েটে একটা করে গেমিং কম্পিটিশন হয়, ঠিক আছে? যখন এইচপি আসুস এটা করে নতুন হচ্ছে গেমিং লাইন আপ যখন লঞ্চ করে তখন বুয়েটে একটা করে গেমিং কম্পিটিশন, ওখানেও ধরে নাও লাখ লাখ টাকার প্রাইজ মানে দেয়, একদম হুলুস্থুল কারবার, ঠিক আছে? সেখানে পড়াশোনা ছাড়া অনেক কিছুই হয়। আমাদের কিছু টিচাররা মজা করে বলে যে এখানে গান বাজনা সব কিছুর পাশাপাশি পড়াশোনাও হয়। সো বইটা সবাই একদম আপেল পড়াশোনা করে এমন না, অন্যান্য অনেক কিছুই করে। অনেকে প্রজেক্টের কাজ করে, রোবোটিক্স নিয়ে কাজ করে। সো
এখানে তুমি যদি মানে তোমার যাই ভালো লাগে তুমি তোমার লাইক মাইন্ডেড কাউকে না কাউকে এখানে পেয়ে যাও। আচ্ছা, বুয়েটে পাশ করলে বিদেশ নিশ্চিত কেনা, তুমি যদি যথেষ্ট এফোর্ট দাও তাহলে, মানে এটা একটু ডিফিকাল্ট বলা, তুমি যদি যথেষ্ট এফোর্ট দাও তাহলে নিশ্চিত, কারণ আমাদের অনেক অ্যালামনাই ভাই আছে বিদেশে, সো তারা অনেক হেল্প করে। সো আমি বলবো না নিশ্চিত, বাট অনেক ইজি। অন্যান্য ভার্সিটির অ্যালামনাই, যেসব ভার্সিটি অ্যালামনাই কমিউনিটি অতটা স্ট্রং না, তাদের চেয়ে বুয়েট থেকে কোনো একটা গ্র্যাজুয়েটের বিদেশে যাওয়া অনেক সহজ, কারণ তার প্রপার হেল্প আছে। ঠিক আছে, আমাদের বিদেশে হচ্ছে স্ট্রং একটা অ্যালামনাই কমিউনিটি আছে, তারা আমাদেরকে অনেক বেশি হেল্প করে। বিদেশে হচ্ছে তোমার পড়তে গেলে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর কীভাবে হচ্ছে তোমার ওই কোন মানে কোন প্রফেসর কাছে হচ্ছে অ্যাপ্লাই করা যায়, তারপর প্রফেসরের সাথে হচ্ছে সে একদম পার্সোনালি রেকমেন্ড করে, এবং বেশ কিছু হেল্প আমরা পাই। সো আমাদের জন্য বিদেশে একটু ইজি, বাট এটা কখনো গ্যারান্টেড না। ঠিক আছে, এটা স্টুডেন্ট কতটা এফোর্ট দিয়েছে তার ভার্সিটি লাইফে, এটার ওপর ডিপেন্ড করে আর কি। ওকে, আমরা হচ্ছে তোমার পরের কোয়েশ্চেন হচ্ছে টিউশনির বাজারটা কেমন? মাশাল্লাহ বেশ ভালো, বাট হচ্ছে আমি নতুন যারা ভার্সিটিতে পড়তে, আমি কাউকেই সাজেস্ট করি না যে তোমরা টিউশনিটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করো। বরং মানে এটা কেন বলি না, কারণ এটা কোনো স্কেলেবল, যদি আমি নিজেও টিউশন করি, বাট এটা স্কেলেবল কোনো কিছু না। তুমি ধরো নাও 1 মাস অসুস্থ থাকলা, বা করোনার জন্য লকডাউন দিচ্ছে, তুমি টিউশনি করাতে পারতেছো না, ঠিক আছে, তোমার কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাবে। তাতে এমন কিছু শেখার চেষ্টা করো যেটা অ্যাকচুয়ালি তুমি 1 মাস যদি কাজ নাও করতে পারো, তারপরে যাতে ইনকাম আসতে থাকে। ঠিক আছে, সো টিউশনি বাজার দর ভালো, বাট আমি এটা নিয়ে খুব বেশি মানে উৎসাহিত হওয়াটাকে রেকমেন্ড করি না আর কি। ঠিক আছে, আচ্ছা, তো বুয়েটে কয় সাবজেক্টের ওপর পরীক্ষা দিতে হয়, আলাদা আলাদাভাবে পাশ করা লাগে কিনা? বুয়েটে 3টে সাবজেক্টের ওপর পরীক্ষা দিতে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। আলাদা আলাদাভাবে কোনোটাতে পাশ করতে হয় না। ওভারঅল যার মার্ক, মানে যে 1060 জন স্টুডেন্টের মার্ক বেশি থাকবে তারা চান্স পাবে। আচ্ছা, তো তারপর তোমার বুয়েটের ভর্তি পরীক্ষায় কি রকেট সায়েন্সের উপর প্রশ্ন করা হয়, মানে অনেক কঠিন কোয়েশ্চেন করা হয় কিনা? না, অনেক কঠিন কোয়েশ্চেন করা হয় না। তুমি অলমোস্ট 40টার মতো কোয়েশ্চেন পাবা, যেটা তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সময় যে টাইপের কোয়েশ্চেন পাবা, প্রায় 40টার মতো কোয়েশ্চেন পাবা ওই টাইপের, একটু হয়তো ঘুরায় পেঁচায় দিবে। আর মোটামুটি 10টা কোয়েশ্চেন পাবা যেগুলো হচ্ছে তুমি হয়তো আগে দেখো নাই, বাট যদি খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে থাকো তাইলে হয়তো একটু এফোর্ট দিলে করতে পারবা। আর 10টা থাকবে বেশ ডিফিকাল্ট। ঠিক আছে, ওগুলো হয়তো তোমার না পারলেও তুমি ইজিলি চান্স পেয়ে যাবে। ঠিক আছে, ওগুলোর জন্য হয়তো তুমি ধরে নাও আগে থেকে যদি অনেক ভালো ম্যাথের কনসেপ্ট বা ফিজিক্সের কনসেপ্ট যদি ভালো থাকে, ওই যে হ্যালিডে রিজনিং এরকম যদি দু একটা বিদেশি বই টই পড়ে থাকো, তাহলে তো হেল্প হতে পারে আর কি। ঠিক আছে, বাট ওইটা যদি তুমি একদম টপ 10 বা টপ 20-তে থাকতে চাও, তখন ওইটা নিয়ে ওই লাস্ট 10টা কোয়েশ্চেনে তোমাকে কনসার্ন হতে হবে। বাট তুমি যদি একদম টপ 100-এ থাকতে চাও, তুমি ফার্স্টে যে 50টা কোয়েশ্চেনের কথা বললাম, ওইটা ভালো মতো কারেক্টলি সলভ করতে পারলে তুমি টপ 100-এ থাকবে। ঠিক আছে, আচ্ছা, বইটা নাকি মেয়েরা পড়ে না, সব মেয়ে কি মেডিকেলে ভর্তি হইতে দেখি? আচ্ছা, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, বইটা মেয়েরাও পড়ে। বইটা অ্যাকচুয়ালি 20%-এর মতো মেয়ে আছে। আর ক্লাসে কতগুলো মেয়ে আছে এটা যদি তোমার কাছে ইম্পর্টেন্ট হয়, তাইলে তুমি বিএমইতে ভর্তি হবে অবভিয়াসলি। আর মেকানিক্যালে কখনোই ভর্তি হবে না, কারণ মেকানিক্যালে মেয়েদের সংখ্যা কি ক্লাসে খুবই কম। তোমার দূরবীন লাগাইলে হয়তো 2-1টা দেখা যায়। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। এরপরে যদি তোমাদের 2-একটা কোয়েশ্চেন বাকি থাকে, তাহলে এই হচ্ছে পোস্টের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমি চেষ্টা করবো কোয়েশ্চেনগুলোর আনসার দেয়। ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।